আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। সবার উপরে শান্তি বরকত নাজিল হোক। এবং আমি একটা পরিশুদ্ধ সময়ের অপেক্ষায় আছি। আজকে একটা লম্বা সময়ব্যাপী ক্লাস নেওয়ার চেষ্টায় আছি এবং আমি চাই তোমরা যারা যুক্ত আছো তারা আমাকে একটু বলো যে সাউন্ডটা সবার উপরে শান্তি বরকত নাজিল হোক। খুব সুন্দর সাউন্ড এবং আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো ভেরি মাচ। আমি তোমাদের সবার কাছে কৃতজ্ঞ এবং আমার টিম, আমাদের সাথে মামুন স্যার, মৃদুল স্যার, মামুন স্যার সাথে মনির স্যার এবং তৌফিক তাজ সহ আমরা সবাই খুব কৃতজ্ঞ। তোমরা যেভাবে লেখাপড়া করছো, তোমাদের লেখাপড়ার যে ধরন প্রকৃতি, আমরা একটা ক্লাস করানোর পরে তোমাদের যে নোট দেওয়ার যে একটা অগ্রগতি, সেটা আমাদের কাছে খুব ভালো লেগেছে। আমি ব্যক্তিগতভাবে এবং আমার টিমের তরফ থেকে, আমাদের সবার পক্ষ থেকে তোমাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই যে আর মাত্র 11 দিন বাকি, আজকে 4 সেপ্টেম্বর 2022 রবিবার রাত 9:05 লাইভ শুরু করেছি। আজকে একটা দীর্ঘমেয়াদী লাইভ ক্লাস হবে। দীর্ঘমেয়াদী বলতে এই লাইভ ক্লাসটা, আমি এখানে কিছু ডেটা লিখেছি, এই ডেটা তোমরা একটু দেখো এবং আমার সাথে সাথে একটু লেখো। আমি একটু অডিয়েন্সের জন্য অপেক্ষা করছি। এখানে একটা গ্রাফ দেখতে পাচ্ছ। আজকে টাইটেল দিয়েছি ফিজিক্সের ভুনাখিচুড়ি হবে এবং লেখচিত্রের গল্প হবে। এই লেখচিত্র নিয়ে যে পরিমাণ কথাবার্তা আজকে আমি বলবো না, আজকে কথা বলবে আমার শ্রদ্ধেয় মৃদুল স্যার। মৃদুল স্যারকে তোমরা যারা অলরেডি জানো, সরকারি বাংলা স্কুল অ্যান্ড কলেজের ফিজিক্সের শিক্ষক। উনি বই লিখেছেন এবং দীর্ঘ সময় ধরে পড়াচ্ছেন। আজকে আমি আমন্ত্রণ জানিয়েছি মৃদুল স্যারকে এবং আমি আজকে তোমাদেরকে এই ফিজিক্সের এই যে গল্প, ফিজিক্সের এই গল্পে তোমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। সো আলহামদুলিল্লাহ, তোমরা একটু খেয়াল করে দেখো যে তোমরা মাথায় রাখো ফিজিক্সের চ্যাপ্টার কয়টা। ফিজিক্সের চ্যাপ্টার 1, 2, 3, 4, 5, 7, 8, 11। 11 দিন বাকি পরীক্ষার। কি পড়াইতে হবে লাইভে, এটা মোটামুটি আমার একটু ধারণা আছে। তোমরা কতটুকু ফিজিক্স পারো আমি আসলে এখান থেকে আন্দাজ করতে পারছি না, তবে আমার ক্লাসগুলো যদি দেখে থাকো, কিছুটা হইলেও তোমাদের অন্তত বেসিক এবং অঙ্ক করার ক্যাপাবিলিটি, ক্ষমতা আছে। এর উপর ভিত্তি করে চ্যাপ্টার 1-এর ওপরে পরীক্ষায় কি প্রশ্ন আসবে, নিশ্চিতভাবে শতকরা পরিমাণ, আপেক্ষিক ত্রুটির অঙ্ক একটা মাস্ট, স্ক্রুগজ আর হচ্ছে ভার্নিয়ার স্কেল বা স্লাইড ক্যালিপার্সের ম্যাথ, এই 3টা জিনিস থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে গ্যারান্টি। তোমরা যারা প্রথম অধ্যায়টা পারো তারা প্লিজ মাথায় রেখো এই চ্যাপ্টার থেকে একটা প্রশ্ন আসবে, সেই প্রশ্নটা একটু জটিল হবে কিন্তু তুমি পারবা। তোমার যদি ওই রৈখিক স্কেল পার্ট, ভার্নিয়ার ধ্রুবক, ভার্নিয়ার সমপাতন এবং যান্ত্রিক ত্রুটির হিসাব মনে থাকে, তাহলে তুমি অঙ্কটা পারবা। আচ্ছা, চ্যাপ্টার 1-কে আমি আজকে টাচ করব না। আমার মূল টার্গেট ছিল আজকে এই 2টা চ্যাপ্টার নিয়ে কথা বলা। তোমাদের কি মনে আছে এই 2টা চ্যাপ্টারের মধ্যে বেসিকলি চ্যাপ্টার 2-তে এই যে আমরা v = u + at পড়ি, s = ut + হাফ at স্কোয়ার পড়ি এবং v² = u² + 2as পড়ি, এই সূত্রগুলোকে কোথায়, কখন, কিভাবে অ্যাপ্লাই করতে হবে, কোন অঙ্কটাতে কোন সূত্র অ্যাপ্লাই করতে হবে, এটা বোঝার জন্য আগে চিত্র আঁকা দরকার। তোমরা ফিজিক্সের যে কোনো অঙ্কের মধ্যে চিত্রটা আঁকাইবা। একজন ব্যক্তি তার সামনে, এত দূর সামনে একটা কিছু দেখতে পাইলো, সে ব্রেক করলো, কোথায় গিয়ে থামবে? একটা বুলেট একটা গাছের তক্তার ভিতরে ঢুকেছে, ঢুকে অর্ধেক হয়েছে, থামছে কোথায়, কেন থামবে, ত্বরণ না মন্দন, কি চলতেছে, এভরিথিং একটু মাথায় রাখতে হবে। আমি জানি ফিজিক্স নিয়ে তোমাদের ভিতরে ভীতি আছে। আমার স্টুডেন্ট যারা আমার সামনে পড়ে, এদেরও ভীতি আছে। কারণ ওরা মনে করে, বা তোমাদের মধ্যে যদি কেউ মনে করো যে ফিজিক্স টিচার পড়াই দিলেই হয়ে গেল, না, এখনো 11 দিন বাকি আছে, 11টা রাত বাকি আছে। সুতরাং কষ্ট করো। আজকের ক্লাসটা লম্বা হবে, লম্বা ক্লাস। এই লম্বা ক্লাসের জন্য একটু কোমরটা শক্ত করে বসো। পারলে 1 গ্লাস হরলিক্স খাও, নাইলে যদি তোমার মন চায় একটু পানি খাও,
একটু পরও রাব্বি জিদনি ইলমা, এবার পড়া স্টার্ট। কারণ আজকে এই যে সামনে যে লেখা আছে একটু দেখো, টি ভি এ, সময়, বেগ, ত্বরণ, দূরত্ব, ভরবেগ, বল। এই যে বলের ঘাত, খুব কঠিন কথা। এই যে বলের ঘাত, গতিশক্তি, মোট শক্তি এবং শেষে হচ্ছে ক্ষমতা। কেমন করে এখানে একটা ভুনাখিচুড়ি হবে আজকে, এটার জন্য আমি তোমাদেরকে অনুরোধ করছি, তোমরা মোবাইলটা হাতের সামনের থেকে একটু দূরে রাখো। মোবাইলে আজকে কমেন্ট করার দরকার নাই, একটা কমেন্টও করবো না, আজকে কমেন্ট দেখারই সময় নেই। কারণ আজকে লাইভ ক্লাস এবং আজকে তোমাদেরকে লেখচিত্র বোঝানোর জন্য আমি আমার স্যারকে আমন্ত্রণ জানাইছি। স্যার আজকে তোমাদের লেখচিত্র বোঝাবে। তোমরা কমেন্ট ভুলে যাও, পৃথিবীতে কোনো কমেন্ট নেই, পৃথিবীতে আছে খালি আমি, আমার স্যার আর তুমি। ঠিক আছে? মোবাইল সামনে যদি টিভি থাকে বা তুমি যদি ল্যাপটপে বসে ক্লাস করো, ফুল স্ক্রিন দিয়ে রাখো, কমেন্টটা সরায় দাও, সরায় পড়া স্টার্ট। ঠিক আছে? ওকে। ধন্যবাদ ফাহাদ স্যার। এতক্ষণ থেকে আমরা ফাহাদ স্যারের কথা শুনছিলাম। আমি আশা করি তোমরা ফাহাদ স্যারের খুব ভক্ত, এটা নিঃসন্দেহে বলার কিছু নাই। যেই কারণেই আজকে মনে করো প্রায় আমি দেখতেছি 2500-3000 বা 4000 স্টুডেন্ট একসাথে যুক্ত হয়েছিল এবং গোটা বাংলাদেশ থেকে এই লাইভে যুক্ত আছো। এটা খুবই একটি গর্বের বিষয় যে আজকে আমি তোমাদের সাথে একত্রিত হতে পেরেছি এবং এই বিষয়টি নিয়ে তোমাদের সাথে আজকে কি হবে, খেলা হবে। খেলা তো গতদিন আমি একটা পোস্ট দিয়েছিলাম, খেলা হবে। এখন খেলা বলতে আমরা যেটা বুঝাচ্ছি সেটা হলো ক্রিকেট খেলা হতে পারে, ফুটবল খেলা হতে পারে, ভলিবল খেলা হতে পারে। এখন তোমাদের মধ্যে আমার একটা বিষয় আছে, এখন আমরা কি টি-20 খেলবো শর্ট টাইমে, না ফুটবল খেলবো একটু বেশি টাইমে, না একদম কি টেস্ট খেলবো যেটা ম্যারাথন ক্লাস, সেটা তোমাদের উপর নির্ভর করবে। এখন যে বিষয়টি আমি বলবো তোমাদের সাথে সেটি হচ্ছে ফাহাদ স্যার একদম আমার প্রাণের ভাই, এটার বলার অপেক্ষায় রাখে না। কারণ সে সার্বক্ষণিক বিষয়, সে আমার সাথে আছে, আমি তার সাথে আছি। তো কথা বলার সময় সে যেভাবে হয়তো কথা বলে আমি হয়তো ওইভাবে কথা বলতে পারি না। তোমরা একটু ধৈর্য ধরো। আশা করি আমি তোমাদের কাছে এই বিষয়গুলি, তোমাদের কাছে হয়তো এই বিষয়গুলি জানা যে স্যার ত্বরণ, দূরত্ব, ভরবেগ এটা তো আমরা জানি এবং ফাহাদ স্যার সেই অনুসারে তোমাদের করিয়েছে। তবে আমার একটু কথা আছে। কি কথা? ওই যে বলছি খেলা হবে। কারণ এখানে প্রত্যেকটা বিষয় ফাহাদ স্যার যতগুলো টিউটোরিয়াল দিয়েছে আমি প্রত্যেকটা টিউটোরিয়াল দিয়ে দেখেছি এবং প্রত্যেকটা টিউটোরিয়ালেই অবশ্যই কি হয়েছে, ফাহাদ স্যারের সাথে আমার কমিউনিকেশন হয় নাই বা আমার সাথে কথা হয় না এমন কোনো টিউটোরিয়ালস নাই। কিন্তু কথা হলো যে এই যে সবগুলো একসাথে, খেয়াল করো, এখান থেকে গতি দিয়ে শুরু করছি, তারপরে কি বল, ভরবেগ, বল, বলের ঘাত, বল, গতিশক্তি, কাজ ক্ষমতা শক্তি এবং ক্ষমতা, শেষে হলো এখান থেকে আমরা কর্মদক্ষতা, যেটা ফাহাদ স্যার আমাদের ব্যাখ্যা দেবে। হয়তো কতক্ষণ পর্যন্ত থাকবো সেটা তোমাদের উপর নির্ভর করবে। আমি আশা করি এতক্ষণ পর্যন্ত তোমরা এই শখটা পূরণ করা, আর দুটো লিখে রাখছে, অবশিষ্টগুলো তো তোমরা এখনই পূরণ করতে পারবা। এবং আর একটা জিনিস খেয়াল করো, তা আমি ধরেই নিয়েছি আজকে কিন্তু তোমাদের এসএসসি রেজাল্ট হয়ে যাওয়ার কথা। কেন হয়ে যাওয়ার কথা? যদি আমাদের 19শে জুন থেকে পরীক্ষাটা শুরু হইতো তাহলে কি হতো, তোমরা পরীক্ষা দিয়ে আজকে কি হতো, আজকে এইচএসসি রেজাল্ট পেয়ে যেতাম, এসএসসিতে ভর্তি হওয়ার একটা প্রক্রিয়া শুরু করতাম। তো আজকের ক্লাসটি আমার একটু ভিন্নতা হবে। সেটা হলো যে হয়তো তোমরা উঠেই গেছো, জিপে 5 পেয়ে গেছো, এই মর্মে কিন্তু আমি ক্লাসটা শুরু করতেছি, কারণ তোমরা বিষয়টি আগের থেকে জানো। যাক, আমরা আর কথা না বলে আমরা এখন ক্লাসে চলে যাই। আমরা ফাহাদ স্যার এই কথাটা এখানে যুক্ত করেছে যে এটা একটা সময় এবং বেগের জন্য লেখচিত্র। এটা হলো সময়, এটা হলো এক্স অক্ষ বরাবর সময় এবং ওয়াই অক্ষ বরাবর হচ্ছে বেগ। এবং এইখান থেকে যে ডাটাগুলো, সেই ডাটাগুলো অলরেডি আমরা লক্ষ্য করতেছি। খেয়াল করো, এখানে 5 সেকেন্ডের জন্য বেগ কত, 5 মিটার পার সেকেন্ড, এই বিন্দু। তারপরে 10 সেকেন্ডের জন্য বি, 15 সেকেন্ডের জন্য সি 10 মিটার পার সেকেন্ড, ডি এর জন্য 20 সেকেন্ডে 10 মিটার পার সেকেন্ড। এই বিষয়গুলি আমাদের এখানে আছে। এখন
তোমাদের জানার বিষয় আছে, সেই বিষয়গুলি কি? সেই বিষয়গুলি হচ্ছে সেটা যে ত্বরণ কিভাবে নির্ণয় করব। একদম ত্বরণ তোমরা নিশ্চিত জানো যে ও থেকে শুরু করে বি বিন্দু পর্যন্ত একটি মূল বিন্দুগামী সরল রেখা। এই যে মূল বিন্দুগামী সরল রেখা, এখানে সময়ের বৃদ্ধির সাথে সাথে বেগ কিন্তু সমান হারে বাড়তেছে। যেহেতু সময়ের বৃদ্ধির সাথে সাথে বেগ সমান হারে বাড়তেছে, তো অবশ্যই এখানে ত্বরণ আছে। এখন যদি আমি বলি যে আমি ছোট্ট একটা অংশ ও এ অংশের জন্য ত্বরণ বের করব, এটা আমরা নিশ্চিত জানি বা তোমরাও জানো যে ত্বরণ এ সমান সমান কি জানি? শেষ বেগ বিয়োগ আদি বেগ ভাগ সময়। তাহলে এখানে শেষ বেগ দেখো তো, শেষ বেগ আমরা যদি এর সাথে বাম দিকে আসি তাহলে কাকে নির্দেশ করে? 5, অর্থাৎ বেগের মান হলো 5। এবং শুরুতে কোথায় ছিল? শুরুতে বেগের মান ছিল 0 এবং এ বিন্দুটার জন্য সময় কত? সময় হলো 5 সেকেন্ড। তাহলে আমরা যদি এখানে লিখি 5 মিটার পার সেকেন্ড বিয়োগ 0 মিটার পার সেকেন্ড ডিভাইডেড বাই ও থেকে এ বিন্দু পর্যন্ত, অর্থাৎ এ থেকে যদি আমরা নিচের দিকে আসি তাহলে সময়টা কত নির্দেশ করে? সময়টা নির্দেশ করে হলো 5। তাহলে এখানে হলো 5 সেকেন্ড। তাহলে এ ইকুয়াল টু, দেখো আমরা এখান থেকে যেটা পাবো 5 মিটার পার সেকেন্ড ভাগ 5 সেকেন্ড ইকুয়াল টু 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখানে এককটা ব্যাপারে একটু বিশ্লেষণ করি। কিরকম দেখো, উপরে হচ্ছে মিটার পার সেকেন্ড, নিচে হলো সেকেন্ড, তাহলে এই সেকেন্ডটা উপরে গেলে অবশ্যই মিটার পার সেকেন্ড স্কোয়ার। অনেকের মধ্যে একটা ধারণা আছে যে স্যার এককটা আমরা কেন লিখতে যাব? তোমাকে কিন্তু শেষে এসে এককটা লিখতেই হবে। কোনো কারণে তুমি যদি একক লিখতে এখানে ভুল করো তাহলে তোমার 1 নাম্বার কাটা যাবে। আমি 1 নাম্বারও কাটতে চাই না, একদম আমি 3-এ 3 নিব, 4-এ 4 নিব। অতএব আমি যদি এককটা এখানে লিখি তাহলে কি হবে? যে টিচার তোমার খাতা দেখবে, সে খাতা দেখার সময় 100% চিন্তা করবে যে স্টুডেন্টটা অনেক ব্রিলিয়ান্ট, সে বুঝে লেগেছে। এখানে খাতায় কার রোল কত সেটা কিন্তু বিশ্লেষণের বিষয় না। বিশ্লেষণটা হলো তোমার খাতার মাপকাঠি, তুমি কতটা সুন্দর লিখতে পারছো, বিষয়টা কিন্তু সেটাই। তাহলে আমরা এখান থেকে লক্ষ্য করলাম প্রথম 5 সেকেন্ডের জন্য আমরা ত্বরণ পেলাম 1, এখানে হচ্ছে যেহেতু সময়ের পরিমাণ 0, তাহলে এখানে 0, 5 সেকেন্ডের জন্য হলো 1। তাহলে আমরা এখানে পেয়ে গেলাম। এখন যদি আমরা ও থেকে বি পর্যন্ত অংশটাকে নির্ণয় করতে চাই, খেয়াল করো ও থেকে বি পর্যন্ত, তাহলে এখানে বি বিন্দুতে বেগ কত? 10, বি বিন্দুতে সময় কত? এটাও হচ্ছে 10, তাহলে 10 ভাগ 10, অবশ্যই এখানেও আমাদের 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার হবে। এখন এখানে কোশ্চেন হলো, আমি যদি এ থেকে বি বিন্দু পর্যন্ত এই অংশটুকু নির্ণয় করতে চাই, আমরা তো সবসময় ও থেকে বি পর্যন্ত নির্ণয় করি। যদি ও বি অংশের ত্বরণ আমরা দেখেছি 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ও এ অংশের ত্বরণ দেখলাম 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন কোশ্চেন হলো, স্যার খেলা তো এইখানে, তাহলে এখন বলেন তো এ বি অংশের ত্বরণটা কত? এবার বলেন এ বি অংশের জন্য আমরা নির্ণয় করতে যদি চাই, তাহলে এ বি অংশের জন্য হিসাব যদি করি তাহলে এ সমান, দেখো এবার দেখো বি বিন্দুতে বেগ কত? 10, এ বিন্দুতে বেগ কত? 5, তাহলে আমরা কি লিখবো এখানে? 10 মিটার পার সেকেন্ড মাইনাস এ বিন্দুতে বেগ হলো 5 মিটার পার সেকেন্ড ডিভাইডেড বাই 1, কত এখান থেকে এই পর্যন্ত হচ্ছে কত? 5 থেকে 10 পর্যন্ত, তার মানে এখানে হলো 5 সেকেন্ড। তাহলে এ ইকুয়াল টু 5 ভাগ 5, এখানেও দেখো 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ক্লিয়ার? অবশ্যই ও থেকে এ পর্যন্ত ত্বরণ 1, ও থেকে বি পর্যন্ত ত্বরণ 1, 100% শিওর এ থেকে বি পর্যন্ত ত্বরণ 1 মিটার পার সেকেন্ড স্কোয়ারই হবে। ওকে, এইবার আমরা পরবর্তী অংশে চলে আসি যে বি থেকে শুরু করে সি এবং ডি পর্যন্ত আসলে কি ঘটনা ঘটবে। তাহলে আমরা লক্ষ্য করতেছি যে সময়ের সাথে সাথে বেগের মান বাড়ে নাই, অর্থাৎ বি বিন্দুতে হলো 10, সি বিন্দুতে 10, ডি বিন্দুতেও 10। যেহেতু সময়ের সাথে সাথে বেগের মান বাড়ে নাই, সেহেতু ত্বরণের কোনো পরিবর্তন হবে না। সুতরাং বি বিন্দু, সি বিন্দু এবং ডি বিন্দুতে কোনো ত্বরণ নাই। তাহলে এখন আমরা এখান থেকে যদি দেখি তাহলে এখানে কি হবে, দেখো আমরা যদি এখানে দেখি তাহলে এখানেও 0, এখানে হলো 0, অর্থাৎ বি থেকে সি বিন্দু পর্যন্ত, অর্থাৎ 10 সেকেন্ড থেকে 15 সেকেন্ডের মধ্যে ত্বরণ কত? 0। সি থেকে ডি পর্যন্ত এটাও সমবেগে গেছে, তো সমবেগে যাওয়ার জন্য ত্বরণের পরিমাণ হচ্ছে 0। এবার আমরা ডি থেকে এফ বিন্দু পর্যন্ত যদি আসি তাহলে তোমরা নিশ্চিতভাবে আমরা বলে ফেলবো যে তোমরা এই রেখা দেখো একই রকম অবস্থানে যায়। যেহেতু একই রকম
একই রকম যেহেতু অবস্থানে যায় সেহেতু আমরা এখানে বলবো ডি থেকে ই পর্যন্ত অংশের ত্বরণ কত বলো। তাহলে এখানে ই বিন্দুতে কত 15, ডি বিন্দুতে কত 10, তাহলে 15 মাইনাস 10 ইকুয়াল টু 5। সময় কত 20 থেকে 25 পর্যন্ত, তাহলে 20 থেকে 25 পর্যন্ত ত্বরণ কত অবশ্যই 1। তাহলে এখান থেকে আমরা এখানেও লিখলাম 1। সেম ই থেকে এফ বিন্দু পর্যন্ত এখানেও যদি আমরা মান বের করি তাহলে যে মানটি পাওয়া যাবে সেটা হচ্ছে কত 1। এবার আমরা আরেকটু ভিন্নতম বিষয় আসি, কি সেটা যে এফ থেকে জি, জি থেকে এইচ। এতক্ষণ পর্যন্ত আমরা দুইটা বিষয় দেখছি, কি দেখছি দেখো, ও থেকে এ বি পর্যন্ত সময় বৃদ্ধির সাথে সাথে বেগের মান বাড়ছে, বি থেকে ডি পর্যন্ত সময় বাড়ছে বেগের মান একই আছে, সেখানে ত্বরণ শূন্য এই দুটো অংশ। ডি থেকে এফ পর্যন্ত সময় বৃদ্ধির সাথে সাথে বেগের মান আবার বাড়ছে, ত্বরণ আছে। এইবার যদি আমরা দেখি যে এফ থেকে জি পর্যন্ত অংশটা কি হবে, তাহলে এফ থেকে জি পর্যন্ত অংশটা যদি দেখি তাহলে এখানে জি বিন্দুতে বেগ, জি বিন্দু যদি আমরা লক্ষ্য করি জি বিন্দু বরাবর হলো 10 আর এফ বিন্দু বরাবর হতো 20। তাহলে এখান থেকে এ সমান সমান আমরা এখানে এফ জি নির্ণয় করার চেষ্টা করতেছি, এফ থেকে জি। তাহলে এফ থেকে জি সমান সমান কি হবে দেখো, শেষ বেগ জি মান কত 10, তাহলে এখানে হলো 10 মিটার পার সেকেন্ড মাইনাস এফ বিন্দুতে অর্থাৎ এই বরাবর হচ্ছে কত 20 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা লিখব 20 মিটার পার সেকেন্ড ডিভাইডেড বাই এফ মানে হচ্ছে 30 সেকেন্ড, জি মানে হলো 35 সেকেন্ড। তাহলে 35 থেকে যদি 5 আমরা মাইনাস করে দেই তাহলে এখানে হলো 5 সেকেন্ড। তাহলে আমাদের উপরে দেখো 10 মিটার পার সেকেন্ড ডিভাইডেড বাই 5 সেকেন্ড ইকুয়াল টু -2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে অর্থাৎ 30 থেকে 35 পর্যন্ত যে ত্বরণটা সেটা হচ্ছে কত -2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সেম কাহিনী যদি আমরা জি থেকে এইচ পর্যন্ত আসি সেই অংশটাও হয়ে যাবে -2। তাহলে দেখো আমরা উপরের লাইনগুলোর সাথে কিন্তু আমরা এখান থেকে একদম মিলে গেছি। কোনটা সেটা, যে প্রথম থেকে 10 সেকেন্ড পর্যন্ত সমত্বরণে চলতেছিল, 10 সেকেন্ড থেকে 20 সেকেন্ড পর্যন্ত সমবেগে চলে, ত্বরণ শূন্য। ডি থেকে এফ বিন্দু পর্যন্ত কি হবে, ডি থেকে এফ বিন্দু পর্যন্ত হচ্ছে সমত্বরণে এবং এফ থেকে এইচ পর্যন্ত সমমন্দনে, তার মানে কি ঋণাত্মক ত্বরণ। এই যে দেখো মাইনাস চলে আসছে, ঋণাত্মক ত্বরণ। এখন এই যে বলছিলাম খেলা হবে, কোন খেলা হবে, এখানে তো এখন খেলা, কারণ এতক্ষণ পর্যন্ত ক্যালকুলেশন এটা আমরা সবাই জানি। কিন্তু তোমাকে যদি বলা হয় এই যে সময়ের সাপেক্ষে যেমন বেগের লেখচিত্রটা আমরা অঙ্কন করেছি, এখন যদি বলা হয় সময়ের সাপেক্ষে ত্বরণের লেখচিত্রটা কেমন হবে সেটা যদি আমরা বিশ্লেষণ করতে চাই, তাহলে এবার দেখো সময়ের সাপেক্ষে ত্বরণ যদি নির্ণয় করতে চাই তাহলে এখানে দেখো ত্বরণ কত ধরনের আছে, একটা হলো 0, +1, -2। তাহলে 0 মানে কি সময়ের সাথে সাথে যেখানে ত্বরণের মানের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ 0 থাকবে। আরেকটা কোথায়, যে এক্স অক্ষ বরাবর ওয়াই অক্ষ বরাবর। এখন কোশ্চেন হলো, তোমাদের মনে কোশ্চেন থাকতে পারে, স্যার আমি ইচ্ছা মতো কি এক্স অক্ষ ওয়াই অক্ষে যে কোনো একটা দিলেই হবে? না, সবসময়ের জন্য সময়ের মানের সাথে সাথে ত্বরণ নির্ভরশীল। যেহেতু সময়ের মানের সাথে সাথে ত্বরণ নির্ভরশীল, আমরা সবাই এই বিষয়টা জানি, ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স 100% তোমরা জানো, ম্যাথ করেছো। তার মানে ওয়াইয়ের মান কার উপর নির্ভরশীল, এক্স এর উপর নির্ভরশীল। যেহেতু ওয়াইয়ের মান এক্স এর উপর নির্ভরশীল, সুতরাং এক্স অক্ষ বরাবর অবশ্যই সময়, তার সাপেক্ষে নির্ভর করবে হলো ত্বরণ। তাহলে অবশ্যই আমরা দেখব এক্স অক্ষ বরাবর থাকবে হচ্ছে সময় এবং ওয়াই অক্ষ বরাবর যেটা থাকবে সেটা হচ্ছে ত্বরণ। এখন আমরা এখানে যেটা লক্ষ্য করতেছি, একদম 0 সেকেন্ড থেকে 40 সেকেন্ড পর্যন্ত প্রত্যেকটা জায়গাতে আমরা ত্বরণের মান যদি বিশ্লেষণ করি তাহলে এখানে হলো 5, 10, 15, 20, 25, 30, 35, 40। তাহলে এখানে 5, 10, 15, 20, 25, 30, 35, 40। এটা হলো টি, এটা হলো সেকেন্ড এবং এটা হলো এ মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক একইভাবে এখানে নেওয়ার অর্থটা হলো যে আমরা যদি ওয়াই অক্ষের, এটা হলো এক্স অক্ষ, যদি ওয়াই অক্ষের ধনাত্মক দিকে যায় তার মানে কি পজিটিভ অংশ, এবং যদি ঋণাত্মক দিকে যায় তাহলে অবশ্যই সেটা হলো ঋণাত্মক ত্বরণ। তাহলে আমরা এখান থেকে লিখি, এখানে হলো +1, উপরে হলো +2,
তাহলে নিচেও এরকম -1 -2। এখন দেখো বিষয়টা কি, যখন আমরা শুরু করছিলাম অর্থাৎ সময়ের মান যখন 0, ত্বরণ কিন্তু 0 ছিল এবং 5 সেকেন্ড যখন গেছে তখন ত্বরণের মান হলো 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন যদি আমরা দেখি এই 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার কত থেকে কত পর্যন্ত, একদম 10 পর্যন্ত আছে না? তো 10 পর্যন্ত যদি থাকে তাহলে আমরা এখান থেকে হিসাব করব, এখান থেকে এই পর্যন্ত আসব। কিন্তু এখানে একটু কথা আছে। কি কথা আছে? মনোযোগ সহকারে, এই জায়গাটা কিন্তু সবাই ভুল করার সম্ভাবনা আছে এবং এই জায়গাতে তুমি 0 পাবা। কোন জায়গায় 0 পাবা? এই কথাটার অর্থটা হলো সময় যখন 0, ত্বরণের মান কিন্তু অলরেডি 1 হয়ে গেছে। কিন্তু আমার এখানে তো ছক তাই বলে না, আমার ছক কি বলে? ছক বলে হচ্ছে সময়ের মান যখন 0 তখন ত্বরণের মান হলো 0। তাহলে ত্বরণের মান যদি 0 হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে এখানে একটু গ্যাপ রাখতে হবে। হয়তোবা 0.1 সেকেন্ড থেকে শুরু করে ত্বরণটা শুরু হয়ে গেছে। কখনোই তুমি এই রেখাটাকে ত্বরণের অর্থাৎ ওয়াই অক্ষের সাথে মিলাবা না, একটু গ্যাপ রাখবা, অল্প একটু গ্যাপ রাখবা, যেটা আমরা 0.1 সেকেন্ড থেকে ধরা শুরু করে দিলাম। তাহলে দেখো এই অংশটা একটু গ্যাপ রাখতেই হবে, এটা তোমার একটা মনে রাখার বিষয়। এটা ভুল করলে কিন্তু একদম ফিজিক্স খেলা শেষ, আর কোনো খেলা হবে না। ঠিক আছে? আসো তো সবাই নাকি? আমি আশা করি তোমাদের সাথে আছি। এখন তোমাদের হয়তো মনে হতে পারে স্যার ফাহাদ স্যার থাকলে তো আরেকটু আমরা ভালো খেলতাম। আছে, ফাহাদ স্যার আছে, দুশ্চিন্তার কোনো কারণ নাই। আমার সাথে আছে এই যে ফাহাদ স্যার আছে, দুশ্চিন্তার কোনো কারণ নাই। খেলা দেখতেছে। আসলে তো আমরা কি খেলবো? আরে ছক্কা মারবো আমরা এখানে, আর বল কুড়াবে অন্যরা, বল অন্যরা কুড়াই নিয়ে আসবে, আমরা ছক্কা মারবো, আমরা নাম্বার নিব। কি নিব? জিপিএ 5 নিব। 100% রেডি থাকো, জিপিএ 5 আসতেছি, কোনো টেনশনের কারণ নাই। নাম্বার দিবে, আরে নাম্বার কি, নাম্বার তো স্যারেরা কুড়ায় কুড়ায় তোমাকে দিয়ে দিবে। 40, 40-এর মধ্যে 40, 30, 30-এর মধ্যে 30, এক নাম্বারও কাটার সুযোগ নাই। দেখো সেই কথাটা আমরা এখানে বলবো। কি কথা বলবো? ওই যে বললাম খেলা আছে। এইবার দেখো, তাহলে আমরা এখানে শুরু করছিলাম কোথায় থেকে? ও বিন্দু থেকে। তাহলে এইবার দেখো ও, তারপরে কোথায়? বি। তাহলে ও থেকে বি পর্যন্ত এই জায়গায় কত? 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। দেখো এখানে কিন্তু আমি কি দিয়েছি? গ্যাপ রাখছি। এবং ও আর বি এর মাঝে এ, তাহলে ও আর বি এর মাঝে এটা আমি আগেই দেখিয়েছি। এবার দেখো যে এইখান থেকে শুরু করে আমি নিচে একটু অংশ নিয়ে চলে আসি। কারণটা কি? দেখো এই যে বি থেকে ডি পর্যন্ত কত? ত্বরণের মান 0, একদম এখানে চলে আসবে। ত্বরণের মান 0 এইখানে, এই পর্যন্ত, অর্থাৎ 10 সেকেন্ড থেকে 20 সেকেন্ড পর্যন্ত এই অংশটাতে কোনো ত্বরণ নাই। তার মানে এটা হলো বি। আর কোথায় থেকে শেষ হয়েছে? একদম ডি, এই জায়গাটা হলো ডি। তাহলে দেখো বি থেকে ডি, এই বি থেকে ডি এর মধ্যে আবার সিও আছে। তার মানে কি হলো? 10 থেকে 20 সেকেন্ড পর্যন্ত কোনো ত্বরণ নাই, তার মানে একদম 0 লেভেলে চলে আসছে। এবার যদি আমরা দেখি যে ডি থেকে এফ বিন্দু পর্যন্ত যাব, তা ডি থেকে এফ পর্যন্ত মানে কি? 20 সেকেন্ড থেকে 30 সেকেন্ড পর্যন্ত। 20 সেকেন্ড থেকে 30 সেকেন্ড পর্যন্ত যদি যায় তাহলে কি হবে? দেখো 20 থেকে 30 পর্যন্ত 1, আবার ওই জায়গাতে আমরা চলে যাব, এখান থেকে শুরু করে একদম এই পর্যন্ত, অর্থাৎ ডি থেকে শুরু করে এফ বিন্দু পর্যন্ত। এটা হলো ডি। আবার এখান থেকে এই পর্যন্ত কোথায়? এটা হলো এফ। এখানেও হচ্ছে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ। এই অংশটা চলে গেলাম। এবার বাকি থাকে কত? -2। এবার আমরা এখান থেকে আবার নিচে চলে আসব, যেহেতু মাইনাস, তাহলে ত্বরণটাকে আমরা মাইনাস কোন দিকে নিয়ে আসছি? নিচের দিকে। এইবার এখান থেকে আসো, তাহলে এখান থেকে এই অংশটা যদি আমরা দেখি, এই পয়েন্ট থেকে শুরু করে এই বিন্দু পর্যন্ত যাব, তাহলে দেখো এখানে এফ, এখানে জি, এইখানে দেখো এখানে এফ আর এখানে হলো জি। তাহলে এখান থেকে এই পর্যন্ত দেব, এইখান থেকে এই পর্যন্ত। তাহলে এই যে দেখো -2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ক্লিয়ার? তাহলে আমরা কি ছিলাম? সময়। আর এখানে এক্স অক্ষের দিকে সময়, ওয়াই অক্ষের দিকে কি? ধনাত্মক ত্বরণ। এখানে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। বি থেকে ডি পর্যন্ত কত ছিল? 0। এবং এখানে কি? ডি থেকে এফ পর্যন্ত, ডি থেকে এফ পর্যন্ত 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবং এফ থেকে জি পর্যন্ত অলরেডি ঋণাত্মক ত্বরণ, মানে কি? মন্দন, যার মান কত? -2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে? তো এই হলো অবস্থা এখন। আচ্ছা, তো ঠিক আছে, আরেকটু কথা তোমার ফাহাদ স্যার না বললেই নয়, এখানে বলবে। আমি আসতেছি, আমি আছি তোমাদের সাথে, টেনশনের কোনো কারণ নাই। আচ্ছা, এটা আমি মাঝখানে কেন আসলাম? এই যে জিনিসটা,
এটা শুরু থেকে শেষ পর্যন্ত না দেখলে জিনিসটা বোঝা যাবে না। এখন একটা লাইভ ক্লাসে আমরা যখন পড়ানোর চেষ্টা করি, আমরা তো এখানে একটা কষ্ট করে একটা জিনিসকে বোঝানোর চেষ্টা করি। কথা হচ্ছে তোমরা যারা ধরো এই জিনিসটা বোঝানোর মাঝখান থেকে ঢুকছো, তাদের জন্য একটু জটিল হয়ে যাচ্ছে, তাই না? আমি একটু সহজ করে দেই। এই যে সবার উপরে যে টি রাখা হয়েছে, এটা হলো এক্স অক্ষ বরাবর কিছু মান, যেই মানের সাপেক্ষে এই মানগুলা পরিবর্তন হবে। তোমরা যারা এবারের পরীক্ষার্থী 2021 ব্যাচের ফিজিক্সের 2021 সালে গতি অধ্যায়ের উপরে যতগুলা প্রশ্ন আসছে, সবগুলা প্রশ্নের মধ্যে একটা কমন প্রশ্ন হচ্ছে এই বি ভার্সেস টি, এই গ্রাফ থেকে এ ভার্সেস টি গ্রাফ লেখা। তুমি একটু খেয়াল করে দেখো, ঢাকা বোর্ড 2021, দিনাজপুর বোর্ড 2021, সিলেট বোর্ড 2021, প্রত্যেকটা বোর্ড 2021-এর প্রশ্নটা খুলে দেখো। খুলে তুমি দেখবা যে এইরকম একটা ডেটা দেওয়া থাকে। এবং আজকের ক্লাসটা যদি না বোঝো, মানে স্যার যেখান থেকে স্টার্ট করছে, এখন মাঝখানে তোমরা তো জানো এটা আমরা পড়ানোর জন্য করছি, স্যারকে আমি একটা ফ্লোর দিয়েছি এই জটিল জিনিসটাকে বোঝানোর জন্য। সবার উপরে কেন টি? কারণ টি এর সাপেক্ষে এই মানগুলা পরিবর্তন হবে। আমি এখানে দেখতে পাচ্ছি যে 0 থেকে 5 সেকেন্ড, এই 5 সেকেন্ডের মধ্যে বেগটা আদিবেগ 0 ছিল, মানে স্থির অবস্থায় ছিল। স্থির অবস্থা থেকে ওর বেগ 5 মিটার পার সেকেন্ড হয়েছে। তাহলে এখানে ত্বরণ কত হইল? এই যে গ্রাফটা দেখতে পাচ্ছ, এই গ্রাফটা 2021-এর সবচেয়ে ইম্পর্টেন্ট গ্রাফ ছিল। তোমাদের ফিজিক্স বইয়ের 50 নম্বর পৃষ্ঠাটা খুলে দেখো, 50 আর 51 নম্বর পৃষ্ঠাটা খুলে দেখো। ওই 51 নম্বর এবং 50 নম্বর পৃষ্ঠায় যে গ্রাফটা আছে, প্লিজ লাগে একটু গ্রাফটা বোঝো, কারণ এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে। এই যে গ্রাফটা, এই যে এখানে ভালো করে খেয়াল করে দেখো, এই যে এখানে যে কেন এইখানে গ্যাপ, এই গ্যাপের ব্যাখ্যা আরেকদিন দিব। আপাতত তুমি দেখো এই যে গ্রাফটা যেভাবে আঁকানো হচ্ছে, এই আঁকানোটা তুমি পারো কিনা। আমি জানি 11 দিন পর পরীক্ষা, আমি জানি ইন্ডিয়া পাকিস্তানের খেলা হোক না কি হোক, ডাজন্ট ম্যাটার। দুবাইয়ে কি ঘটতেছে তা দিয়ে আমার এখন ভাগ্য নির্ধারিত হবে না। আমি জানি এটা আমার মনের মধ্যে আনন্দ লাগবে, বাট এখন আনন্দ লাগানোর সময় ওইটা দিয়ে না, এটা দিয়ে। তো এখন স্যার বি ভার্সেস টি গ্রাফটা দিয়া, এই যে এ ভার্সেস টি গ্রাফে আসছে, এই গ্রাফটা যে যেমন না, এটার উপর ভিত্তি করে অঙ্ক করতে পারতে হবে। এরপরে স্যার পড়াবে দূরত্ব, দূরত্বের পরে কিভাবে ভরবেগ আসতে হয়, ভরবেগ থেকে বলে যাইতে হয়, এই যে সেকেন্ড চ্যাপ্টার থেকে থার্ড চ্যাপ্টার, এই যে তারপরে ফোর্থ চ্যাপ্টার, এই যে বলের সাথে বলের ঘাত, হ্যাঁ, তারপরে হচ্ছে এই ফোর্থ চ্যাপ্টার। সো যেহেতু আজকের টার্গেট 2, 3, 4 অধ্যায় পড়ানো, আমি অনুরোধ করব তোমাদেরকে ঠান্ডা মাথায় একটু কনসেন্ট্রেশন দাও। ইটস ইম্পর্টেন্ট, ইটস রিয়েলি ইম্পর্টেন্ট। ধন্যবাদ স্যার। আশা করি তোমরা বিষয়টা বুঝেছো এবং ফাহাদ স্যার বিষয়টাকে আরও সুন্দর করে তোমাদের কাছে বুঝিয়েছে, আরও সুন্দর করে বুঝিয়েছে। তো যাই হোক, এখন পরবর্তী যে টপিকসটা সেটা হলো গুরুত্বপূর্ণ টপিকস, এবং তোমরা অবশ্যই খেয়াল করবা, এবং এই বিষয়টার মধ্যে আছে আসল খেলা। কোনটা? সময়ের সাপেক্ষে দূরত্ব। আমরা এখানে সময়ের সাপেক্ষে কি নির্ণয় করছি? সময়ের সাপেক্ষে দূরত্ব, ত্বরণ নির্ণয় করছি। সময়ের সাপেক্ষে দূরত্ব যদি বের করতে চাই, আজকে একটা কথা দিবা তোমরা? শিওর তো? ফাহাদ স্যার বলেছি কিনা জানি না, আমি যেটা বলতেছি সেটাই ফাইনাল কথা, আর কোনো ফাইনাল খেলা হবে না। কি ফাইনাল খেলা হবে? ফাইনাল খেলা হবে, তোমরা যে গতির যে 4টা সূত্র জানো না, যার মধ্যে প্রথম সূত্র বাদে 3টা সূত্রতেই কিন্তু কি আছে? 3টা সূত্রতেই তোমাদের দূরত্ব আছে। তো আমি যেটা তোমাদের বলবো সেটা হলো, দূরত্ব নির্ণয় করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সূত্র ব্যবহার করবা, সেই সূত্রটা হলো 2 নম্বর সূত্র, S সমান U প্লাস V ডিভাইডেড বাই 2 ইন্টু টি। এইখানে লেখচিত্র যখন যেখানেই থাক না কেন, কোন সূত্র ব্যবহার করবা? ওই যে বলছি 2 নম্বর সূত্র। এখন এখানে তোমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, তোমরা কিন্তু জানো সেটা কি, ওই যে কুমিরের গল্পটা জানো না, যে কুমিরের রচনা লেখা, যে যেখান থেকে দিক না কেন, গরুর রচনা দিলেই বলেও কুমির, দরকার হলে গরুর রচনা দিলে কুমির দেখা গেল নদীতে নিয়ে যায়, ধাক্কা দিয়ে ফেলাই দিবা, দিয়ে আবার ওখানে কুমিরের সাথে শুরু করে এটা শুরু করবা।
বেগ সময় থেকে দূরত্ব সময় লেখচিত্রটা একটু বুঝি। ওকে ওকে ওকে, এই যে গুড গুড, এই জায়গাটা আমি আসতেছি, এই জায়গাটা আমি আসতেছি। বলতেছিলাম কি, ওই যে কুমিরের রচনা, যে যেখানেই হোক না কেন, এই যে ও এ বি বিডি সব জায়গাতে তোমরা সব সময়ের জন্য কি সূত্র ব্যবহার করবা? এস ইকুয়াল টু ইউ প্লাস ভি ভাগ টু ইন্টু টি, এই সূত্র ব্যবহার করবে। এবং আমি তোমাদের সাথে সব জায়গাতেই এই সূত্রতে ব্যবহার করব। দেখো খেয়াল করো, অন্য কোনো সূত্র ব্যবহার করবে না। এস ইকুয়াল টু ইউ টি প্লাস হাফ টি স্কোয়ার দরকার নাই, আমি এই একটা সূত্র থেকে সব জায়গায় তোমার দেখাবো। কিরকম হবে দেখো, প্রথমে আমরা যেটা বের করব সেটা হলো, যেহেতু সময় এর সাপেক্ষে বেগ শূন্য, তাহলে এখানে দূরত্ব শূন্য, খেলা এখানে শেষ। এবার ও থেকে এ পর্যন্ত বলো তো, ও বিন্দুতে আদি বেগ কত? নিশ্চিত বলবা 0। এ বিন্দুতে বেগ কত? 5। আর ও থেকে এ বিন্দুতে যাওয়ার জন্য সময় কত? সময় হলো 5 সেকেন্ড। তাহলে আমরা এখান থেকে কি লিখবো? 0 প্লাস কি 5 মিটার পার সেকেন্ড ডিভাইডেড বাই 2 ইনটু সময় কত? 5 সেকেন্ড। তাহলে এস সমান সমান কত? নিশ্চিত 12.5 মিটার হবে। ক্লিয়ার? কত হবে? 12.5 মিটার। এই অংশটা হলো 12.5। ঠিক আছে, এইবার আসো যে তাহলে কোন সূত্র ব্যবহার করছি? ওই যে এস ইকুয়াল টু ইউ প্লাস ভি ভাগ টু। আমি এটা বুঝবো না, একদম সবসময়ের জন্য থাকবে এটা। তোমাদের সাথে কথা দিছি না, এই সূত্র ছাড়া কোনটা ব্যবহার হবে না? অবশ্যই তোমাদের এই পর্যন্ত অনেক স্যার অনেক কথা বলছে, এই সূত্র ব্যবহার হবে, এস ইকুয়াল টু ইউ টু প্লাস হাফ টি স্কয়ার ব্যবহার করতে হবে, এর মান মাইনাস বসাবে। নো, আমি সবসময়ের জন্য একটা সূত্রেই আছি তোমাদের সাথে। কোনটা? দ্বিতীয় সূত্র। খেলা হবে, দেখো এবার। তাহলে প্রথমে পাইলাম কত? ও থেকে এ পর্যন্ত অংশ কত? 12.5 মিটার। এবার দেখো, আমি যদি এ থেকে বি পর্যন্ত অংশ যাই, মজার বিষয় খেয়াল করো। এবার দেখো, এ বিন্দুতে আদিবেগ এ থেকে বি পর্যন্ত যাচ্ছি, এ থেকে বি বিন্দু পর্যন্ত কত? এ থেকে বি বিন্দু পর্যন্ত যদি যাই, এ বিন্দুতে আদিবেগ হলো 5 প্লাস বি বিন্দুতে কত? 10 ডিভাইডেড বাই 2 ইনটু টি কত? আমি যাচ্ছি এ থেকে বি পর্যন্ত, কত সময় হলো 5। তাহলে এবার দেখো এখানে কত হবে? 15 গুণন 5 ডিভাইডেড বাই 2 কত হয়? 5 15 75, 37.5। এখানে একটু মনোযোগ দাও, দেবা? আসো তো, ওকে। এবার দেখো, এ থেকে বি পর্যন্ত কিন্তু 37.5, কিন্তু আমি এখানে লেখার সময় 37.5 অবশ্যই লিখবো না। কেন লিখবো না? কারণটা হলো, এটা তো 5 সেকেন্ড থেকে 10 সেকেন্ডের জন্য হিসাব, কিন্তু আমি এখানে সময় লিখছি কত? এখানে সময় লিখছি হলো 10 সেকেন্ড। তাহলে এখন এই 10 সেকেন্ড মানে কি? আমি প্রথম 5 সেকেন্ডের জন্য 12.5 লিখে রাখছি না? তার সাথে আরো 5 সেকেন্ডের জন্য কত? 37.5। এই যে 37.5 এর সাথে যদি 12.5 আমি যোগ করে দিই, নিশ্চিত তোমরা বলবা কত? অবশ্যই এখানে 50 মিটার হয়। ঠিক আছে তো? কত হয়? 50 মিটার হয়। এখন এটার সত্যতা যাচাই করার জন্য আমরা যদি দেখি তো, ও থেকে বি বিন্দু পর্যন্ত যদি আমরা সিরিয়ালে নিই, তাহলে যে স্যার এই যে 10 সেকেন্ডে 50 লিখলাম, এটা মিলে কি না? এবার দেখি, আসো এইবার এখানে আসো, যে এখানে যদি আমরা ও থেকে বি বিন্দু পর্যন্ত হিসাব যদি করি, তাহলে ও থেকে বি বিন্দু পর্যন্ত 0 প্লাস বি বিন্দুতে কত? 10 ডিভাইডেড বাই 2 ইনটু টি এর মান কত? এখান থেকে এই পর্যন্ত কত? 10 10 10 100 ভাগ 2 কত হয়েছে? 50। ডান। তাহলে আমরা কি দেখছি? প্রথম থেকে বি বিন্দু পর্যন্ত কত পাইছি? অর্থাৎ 10 সেকেন্ডে 50 মিটার। কত আসছে? এখানে 50 মিটার আসছে। বুঝেছি? তার মানে আমরা কি দেখলাম? যে 5 সেকেন্ডের দূরত্ব যা হবে, 5 সেকেন্ড থেকে 10 সেকেন্ডের দূরত্ব বের করে যদি এই দুটা যোগ করি, তাহলে 10 সেকেন্ডের দূরত্ব আমরা পেয়ে গেলাম। কিন্তু আমরা সচরাচর কি করি? এরকম রেখা থাকলে বলা হয় যে প্রথম থেকে 10 সেকেন্ডের দূরত্ব বের করো। তাহলে আমরা প্রথমে আদি বেগ, শেষ বেগ আর হলো দূরত্ব বের করি। এখন দেখো, এখানে এই অঙ্কটা তোমরা করার সময় অনেক সময় অনেক জায়গাতে কি করো, যে যেহেতু ত্বরণ আছে অথবা ত্বরণ বের করে নাও, এই জন্য তোমরা যে সূত্রটা ব্যবহার করো, এস সমান সমান কি? ইউটি প্লাস হাফ টি স্কোয়ার। যদি ত্বরণ দেওয়া থাকে তাহলে ভালো, না হলে ত্বরণ বের করে নিতে হয়, এই তো বিষয়। তাহলে এখানে ত্বরণ যেহেতু আমি আগে বের করে নিয়েছি, দেখো তো এই সূত্র দিয়ে হয় কি না? যদি আমি যে দেখি, তাহলে 0 ইন্টু টি প্লাস 1/2 ইন্টু এর মান কত ছিল? এর মান ছিল 1 ইন্টু, এবার দেখো টি এর মান ও থেকে বি পর্যন্ত, তাহলে কত? 10, 10 এর উপর বর্গ। তাহলে দেখো এস ইকুয়াল টু কত হয়? 50 মিটার। তাহলে দেখো এই সূত্র দিয়েও হচ্ছে,
কিন্তু আমাদের এখানে কি হচ্ছে, যদি ত্বরণের মানটা আমাদের এখানে বের করা না থাকতো তাহলে তোমাকে কি ত্বরণটা বের করে নিতে হতো না আগে? যেহেতু ত্বরণটা বের করে নিতে হতো তাহলে তোমাকে একটা স্টেপ বেশি করতে হচ্ছে, তাহলে আমার দরকার কি একটা স্টেপ বের করার? আমার কোনো তো দরকার নাই। আমি বলছি ওই যে কোন সূত্র, দ্বিতীয় সূত্র। এবার আসো পরবর্তী অংশ যদি যাই, এবার আমি বি থেকে সি বিন্দু পর্যন্ত যাব। তাহলে বি থেকে সি বিন্দু পর্যন্ত আমরা কি জানি, সমবেগে চলতেছে, ঠিক আছে? তো সমবেগে যদি চলে তাহলে এই বি বিন্দুতে যা বেগ সি বিন্দুতে তাই বেগ। আমি কোন সূত্র বলছি, এই সূত্র মুছবো না বলছি, এটাই রাখতে হবে। কোনটা রাখবো? এইটাই। তাহলে এখানে কি, এখানে ইউ এবং ভি দুটো একই না? দুটো একই তো। দুটো যদি একই হয়ে থাকে তাহলে এস সমান সমান আমি ইউ এর পরিবর্তে ভি লিখবো, এখানেও ভি ডিভাইডেড বাই 2 ইন্টু টি। তাহলে এবার দেখো এস সমান সমান 2v ভাগ 2 ইন্টু টি। তাহলে দেখো 2 2 কাটা গেল, এস ইকুয়াল টু কি হয়ে গেল, ভিটি। তোমরা ব্যবহার করো এটা। আমি কোন সূত্র থেকে আসছি, ওই দ্বিতীয় সূত্র থেকে, ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু টি। এবার দেখো ভি কত, বি থেকে সি পর্যন্ত কত বেগে চলতেছিল, 10। বি থেকে সি পর্যন্ত কত সেকেন্ড, 5 সেকেন্ড। তাহলে এখানে 10 এর সাথে 5 যোগ করলে, গুণ করলে কত হয়, 10 ইন্টু 5 ইকুয়াল টু কত হয়, 50। এবার দেখো আমরা এই পর্যন্ত কি 50 আসছি না? তাহলে এই পর্যন্ত অর্থাৎ ও থেকে বি পর্যন্ত 50, এর সাথে যদি আরও 50 আমরা যোগ করে দিই তাহলে কত হবে, 50 50, তাহলে এখানে হলো 100। অর্থাৎ 15 সেকেন্ড পর্যন্ত আমরা যদি যাই তাহলে কত হবে, 100 মিটার যাবে। এইবার আরও যদি আমরা যাই তাহলে সি থেকে ডি পর্যন্ত এই অংশটাও দেখো সমবেগ, ভি এর মান কত, 10 মিটার পার সেকেন্ড। সি থেকে ডি বিন্দু পর্যন্ত সময় কত, 5 সেকেন্ড। তাহলে এখানেও 10 গুণন 5 50। তাহলে দেখো এখান থেকে যদি 50 হয়, এবার এই 100-র সাথে আবার 50 যোগ করব, তাহলে কত হবে, 150 মিটার। তাহলে আমরা এখান থেকে ডি বিন্দু পর্যন্ত কত পেয়ে গেলাম, 150 মিটার। এইবার আমরা আবার কোনটাতে যাব, এবার দেখো ডি থেকে ই বিন্দু পর্যন্ত যদি যাই তাহলে ডি থেকে ই বিন্দু পর্যন্ত, আমি বলছি এই সূত্র কখনোই বুঝবো না, এটা আজীবনের জন্য থেকে যাবে, ঠিক আছে? এইবার আসো ইউ, ইউ এর মান কত, এখানে ডি বলতে কত বোঝায়, 10। তাহলে এখানে হলো 10 প্লাস, এখানে দেখো ই বিন্দু বরাবর যদি আসি তাহলে কত হয়, 15 ডিভাইডেড বাই 2 ইন্টু টি এর মান কত, এখানে ডি থেকে ই বিন্দু পর্যন্ত। তাহলে ডি থেকে ই বিন্দু পর্যন্ত যদি যায় তাহলে কত হবে, 20 থেকে 5, এখানে হলো 5। তাহলে এবার খেয়াল করো 10 15 10 25 গুণন 5 ডিভাইডেড বাই 2, 5 25 125 ভাগ 2 ইকুয়াল টু কত হয়, ইকুয়াল টু যদি দেয় 62.5 হবে সম্ভবত, তারপরে শিওর হয়ে নেই, 62.5, 125 ভাগ 2 ইকুয়াল টু হলো 62.5। তাহলে 62.5 এটা কোন পর্যন্ত, এটা যদি যায় তাহলে ডি থেকে ই বিন্দু পর্যন্ত। তাহলে ডি থেকে ই বিন্দু পর্যন্ত যদি যায় তাহলে 150 তো আগের থেকে ছিল, তাহলে এর সাথে 150 আমি যোগ করে নিব, তাহলে কত হবে, এই পর্যন্ত আসবে 212.5। কত হবে, 212.5। এবার দেখো আমরা যদি এবার 25 সেকেন্ড থেকে 30 সেকেন্ডে যাই তাহলে এই জায়গায় দেখো ই বিন্দুতে বেগ কত, এবার ই থেকে বি বিন্দুতে হচ্ছে 15। আমরা যদি এখান থেকে আবার শুরু করি তাহলে কি হবে, দেখো আমরা যদি ই বিন্দু, ই বিন্দু, ই বিন্দু মানে কত, ই বিন্দু মানে হলো 15, ই বিন্দু 15 প্লাস কত, এফ বিন্দু কত, 20 ডিভাইডেড বাই 2 ইন্টু ই থেকে এফ বিন্দু পর্যন্ত, এখানেও 5। তাহলে কত হয়, 25 35 গুণন 5 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু কত হয়, আমরা যদি এখানে দেখি 35 গুণন 5 ভাগ 2 87.5। তাই 87.5 আমাদের 212.5-এর সাথে যুক্ত হবে, যোগ 212.5 ইকুয়াল টু যেটা দেখা যায় তাহলে 300। তাহলে এই জায়গায় আসে হলো 300 মিটার। এইবার আমরা আসবো কোথায়, আমরা আসবো এফ থেকে জি বিন্দু পর্যন্ত। তাহলে এফ থেকে জি বিন্দু পর্যন্ত যদি আসি তাহলে এফ থেকে জি বিন্দু পর্যন্ত, এইবার দেখো এফ থেকে জি, আমি কিন্তু সূত্র এটা চেঞ্জ করি নাই, সূত্র এটাই রাখছি। তাহলে এফ বিন্দুতে কত, এফ বিন্দুতে হচ্ছে 20 প্লাস জি বিন্দু মানে হলো 10 ডিভাইডেড বাই 2 ইন্টু
এফ থেকে জি বিন্দুতে আসা মানে সময়ের পরিমাণ কত? 35 থেকে 30 বাদ 5, তাহলে কত হবে? এখানে হলো 30 গুণন 5 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু কত হয়? 150 মিটার হবে। 75, তাহলে আমরা দেখো 30 পর্যন্ত কত জানি? 300, 300-এর সাথে আরো 75 যোগ, তাহলে এখানে কত হবে? 375। আর কত? সর্বশেষ যদি আমরা দেখি জি থেকে এইচ পর্যন্ত যদি আসি, তাহলে জি থেকে এইচ পর্যন্ত অংশটা যদি আমরা আসি, তাহলে এখান থেকে আমাদের মান চলে আসে কত? অবশ্যই মান যেটা আসে সেটা হলো যে আদিবেগ এবার কোথায়? আদিবেগ হলো 10 যোগ একদম এইচ বিন্দুতে মান কত? 0 ডিভাইডেড বাই 2 ইন্টু কত? এখানেও 5 সেকেন্ড, তাহলে কত হয়? 5 × 10 = 50 ভাগ 2 ইকুয়াল টু হলো 25 মিটার। তাহলে দেখো এই 375-এর সাথে যদি আমরা এই 25 যোগ করে দেই, তাহলে এখানে হলো 400 মিটার। তাহলে আমরা এখান থেকে যেটা দেখতেছি সেটা হলো যদি আমরা প্রথম থেকে অর্থাৎ 0 সেকেন্ড থেকে 40 সেকেন্ড পর্যন্ত যাই, তাহলে 0 সেকেন্ড থেকে 40 সেকেন্ড পর্যন্ত যাই, তাহলে যেটা দেখা যাবে সেটা হচ্ছে আমাদের মোট 400 মিটার দূরত্ব অতিক্রম করবে। আমরা দেখে নেই কি অবস্থা। তোমরা তো আশা করি আসছো আমার সাথে, খুব ভালো বিষয়। এখনও তোমাদের কোনো কমেন্ট যদি থাকে তাহলে বলো, আমি অবশ্যই তোমাদের সাথে আছি এবং খুব গুরুত্বপূর্ণ জায়গাতেই আছি, ভালো করে খেয়াল করো। এবার দেখো আমরা পেয়ে গেলাম। এখন এইখানে একটা জিনিস খেয়াল করি যে আসলে কি এই অংশটার মধ্যে কি আছে বলো তো? এমন একটা ম্যাজিক আছে, দেখবা তোমরা ম্যাজিক। কি ম্যাজিক আছে সেটা যদি আমরা দেখি। এবার বি থেকে এন পর্যন্ত আমরা একটা লম্ব অঙ্কন করলাম, ভালো করে খেয়াল করবো, একটু মনোযোগ সহকারে খেয়াল করো। বি থেকে এন পর্যন্ত লম্ব অঙ্কন করলাম, তাহলে বি থেকে এন পর্যন্ত যদি লম্ব অঙ্কন করি, তাহলে দেখো ও বি এন এটা কি ধরনের ত্রিভুজ? অবশ্যই তোমরা বলবা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের ত্রিভুজ ও বি এন, এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল কি? সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান কি জানি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে আমরা যদি এখানে দেখি, এখানে হলো হাফ ইন্টু ভূমি, কোনটা? ভূমি হলো ও এন, তাহলে ভূমি হলো ও এন ইন্টু উচ্চতা কি? উচ্চতা হলো বি থেকে এন, তাহলে আমরা এখান থেকে বলবো হলো বি থেকে এন। এবার একটু বলো তো, ও থেকে এন, ও থেকে এন এই অংশটা কি সময় নির্দেশ করে না? করে তো। তাহলে ও থেকে এন পর্যন্ত অংশটা যদি সময় নির্দেশ করে, কে বলতে পারবে ও থেকে এন পর্যন্ত হলো কত সময়? ও থেকে এন পর্যন্ত তোমরা একদম সবাই বলতে পারবে স্যার এটা তো 10 সেকেন্ড। এই যে দেখো 10 সেকেন্ড, 10 সেকেন্ড গুণন। এবার বলো তো বি থেকে এন পর্যন্ত কার সাথে আছে? বি থেকে এন পর্যন্ত কি ওয়াই অক্ষের সাথে আছে না? ওয়াই অক্ষের সমান্তরাল। তো ওয়াই অক্ষের সমান্তরাল মানে কি? ওয়াই অক্ষের সমান্তরাল মানে হলো বেগ। তাহলে বি থেকে এন পর্যন্ত অংশটা বেগ কত? তাহলে বি থেকে এন পর্যন্ত অংশটার মান হলো 10 মিটার পার সেকেন্ড। এখন দেখো এখান থেকে যদি আমরা বলি 10 × 10 100 ভাগ 2 মানে কত? 50। এস ইনভার্স 1 এস কেটে যাবে, মিটার চলে আসবে। কি কাহিনী? আমরা তো ক্ষেত্রফল নির্ণয় করার চেষ্টা করতেছি, কিন্তু দূরত্ব চলে আসছে মিটার। আমার কিচ্ছু করার নাই, কারণ আমি ফিজিক্সের হিসাব অনুসারে মান বসাইছি, সাথে একক বসাইছি। আমি মানের ক্যালকুলেশন করব, এককের ক্যালকুলেশন করব না। ওই যে বলছি একক লাগবে। এখন যেহেতু একক আমি যদি না লিখতাম, তাহলে ক্ষেত্রফল অনুসারে আমি তো যে কোনো বর্গ লিখে ফেলতাম, হয় মিটার স্কোয়ার লিখে ফেলতাম, না হলে সেকেন্ড স্কোয়ার লিখে ফেলতাম। নো, আমার এখানে কি হচ্ছে যে এখানে যখন এস, এখানে এস ইনভার্স 1, এস আর এস ইনভার্স 1 যদি করি তাহলে কত হয়? 50 মিটার। আমাদের দেখো এই যে 10 সেকেন্ডের দূরত্ব কত? 50 মিটার। তাহলে আমরা এখান থেকে আসলে কি নির্দেশ করি? আসলে নির্দেশ করি ওবি রেখাটা যে চিত্রটা নির্দেশ করবে, সেই চিত্রটা দ্বারা আবদ্ধ ক্ষেত্রফলকে বোঝায়। ওই রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল অবশ্যই দূরত্বের সমান। ওবি রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কার সমান? দূরত্বের সমান। তাহলে ওবি অংশটা অবশ্যই দূরত্ব নির্দেশ করে। এইবার আসো আর এক খেলা। এবার ডি থেকে মনে করো এম পর্যন্ত আমি লম্ব অঙ্কন করলাম, ডি থেকে এম। এবার দেখো বি ডি এম এন কি আকৃতি? হয় আয়তক্ষেত্র হবে, নাহলে বর্গক্ষেত্র হবে। তাহলে এখানে আমরা যদি আয়তক্ষেত্র বা বর্গক্ষেত্র যাই চিন্তা করি না কেন, বি ডি এম এন এর ক্ষেত্রফল কি বলছি? বি
BDMN এর ক্ষেত্রফল। এই BDMN এর ক্ষেত্রফল যদি আমরা বলি কি হবে দেখো, এখানে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। বলো তো এখানে দৈর্ঘ্য কোনটা নিতে পারি, দৈর্ঘ্য আমি বলতে পারি MN, ওকে MN নিলাম, ইন্টু প্রস্থ কোনটা, হয় BN নিব না হলে DM নিব, তাহলে এখান থেকে নিব কি B থেকে N। এবার বলো M থেকে N এই অংশটার মান কত, M থেকে N পর্যন্ত এই অংশটার মান হলো 20 থেকে 10 বাদ দিব না, তাহলে 20 থেকে 10 পর্যন্ত এই অংশটা যদি বাদ দিয়ে দিই তাহলে এখানে হলো 10 সেকেন্ড গুণন এখানে B থেকে N পর্যন্ত এই অংশটা কি, B থেকে N পর্যন্ত এই অংশটা হলো 10 মিটার পার সেকেন্ড, এটা হলো 10 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা এখান থেকে কি দেখলাম, 10 গুণ 10 100, S ইনভার্স 1 কাটা যাবে, কি হবে, মিটার হবে। তাহলে এখন দেখো এই অংশটা যদি বলি, টিটা মানে কি, MN মানে হলো T ইন্টু BNটা মানে কি, BNটা মানে হচ্ছে S, এটা হলো V। তাহলে এখন দেখো এটা T আর এটা V, তাহলে আমরা করছি না S ইকুয়াল টু VT। আসলে আমরা ক্ষেত্রফল নির্ণয় করছি, ক্ষেত্রফল নির্ণয় করার সময় কি হলো, এই যে S ইকুয়াল টু VT নির্ণয় করে দিয়েছি। আমাদের দেখো এখান থেকে শুরু করে এই পর্যন্ত 10 গুণন 10, 10 10 100 মিটার, এই যে এখান থেকে সমবেগে যত দূর গেছে সমবেগের মান কত, এই যে 100 মিটার আসছে, ঠিক আছে। এইবার আরেকটা মজার খেলা আছে এখানে, দেখো এই যে মজার খেলাটা এখানে, কোনটা মজার খেলা এখানে আছে হলো যে DF, এখানে যদি আমরা P দেই, এই যে DFPM এটা কি আকৃতির, কি বলো তো, কে বলতে পারে দেখি, কে, গুড, এই যে ট্র্যাপিজিয়াম বলে ফেলছো তোমরা, ট্র্যাপিজিয়াম, এই যে ট্র্যাপিজিয়াম, ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফলটা কি, ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল তোমরা অবশ্যই বলবা হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু লম্ব দূরত্ব। সমান্তরাল বাহু কোনটা বলো তো, সমান্তরাল বাহু একটা হলো DM, এই যে দেখো DM যোগ কি হলো FP ইন্টু লম্ব দূরত্ব, লম্ব দূরত্ব কোনটা, M থেকে P, এই যে দেখো M থেকে P। এখন যদি আমরা এখান থেকে বের করি ইন্টু, এবার বলো D থেকে M এই অংশটা কার সমান, এই অংশটা অবশ্যই 10 এর সমান, তাহলে এখানে লিখলাম হলো 10 মিটার পার সেকেন্ড, প্লাস F থেকে P, এই যে F থেকে P এই অংশটা কার সমান, এই পর্যন্ত যদি আসি এই টোটাল অংশটা হলো বেগ কত, 20 মিটার পার সেকেন্ড, 20 মিটার পার সেকেন্ড ইন্টু M থেকে P, এই যে M থেকে P এই অংশটা 30 থেকে কত বাদ, 20 বাদ, 30 থেকে যদি 20 বাদ দিই তাহলে কত হবে, এখানে 10 সেকেন্ড। তাহলে এবার দেখো হাফ ইন্টু এখানে কত হবে, 20 আর 10 30 মিটার পার সেকেন্ড ইন্টু কত হবে 10 সেকেন্ড, তার মানে 30 10 300 ভাগ 2 150 মিটার। এখানেও দেখো S ইনভার্স S কেটে যাবে, কি হলো 150 মিটার। এই যে দেখো 20 সেকেন্ড পর্যন্ত আমাদের কত আসে, 20 থেকে শুরু করে এই পর্যন্ত যদি দেখি তাহলে এই পর্যন্ত ছিল 150 আর এখান থেকে এই পর্যন্ত 300, তাহলে 300 থেকে যদি 150 বাদ দিয়ে দিই তাহলে কত হয় 150। এবং এইখানে আসলে কি নির্ণয় করছি আমরা বলো তো, কি নির্ণয় করছি, মজার বিষয় এই যে বলেছি কোন সূত্র বলছি, S ইকুয়াল টু U প্লাস V ডিভাইডেড বাই 2 ইন্টু T, এইটা বলছি না, এটা বলছি তো। এখন কি তোমার মনে হয় এই অংশটা এটা আছে, আছে, কিভাবে দেখো আমি একটু দেখাই তোমাদের, এখান থেকে একটু আসো তো, আসো, ঠিক আছে, গুড। এই যে দেখো মজার কাহিনী কাকে বলে, 1/2 ইন্টু, এবার দেখো D থেকে M এটাও বেগ, F থেকে P এটাও বেগ। এখন এই দুটার মধ্যে ছোট কোনটা বলো তো, ছোট রেখা, ছোট রেখা কি DM না, DM যদি ছোট রেখা হয় তাহলে এটা হলো আদি বেগ। F থেকে P এটা কি বড় রেখা, কি বেগ, শেষ বেগ। তাহলে আমি DM কে ধরি U প্লাস F থেকে P এই অংশটা কি বড়, তাহলে এই অংশটা যদি বড় বেগ হয় তাহলে এটা হলো V ইন্টু, এবার বলো M থেকে P এই অংশটা কি, এই অংশটা হলো T, এই অংশ T। তাহলে এবার দেখো তো এখানে যদি বলি U প্লাস V, এই টুটার নিচে চলে আসলাম ইন্টু T, এটা কার সমান ছিল, অবশ্যই S এর সমান ছিল। তাহলে আমি বলেছি ওই যে একটা কথা কুমিরের রচনা, ওটা ছাড়া কোনো জায়গায় যাওয়া যাবে না, কোনটা হবে S ইকুয়াল টু U প্লাস V ডিভাইডেড বাই 2 ইন্টু T, এটার থেকে কোনোভাবেই তোমরা নড়বা না। দেখো তোমরা কি নিজেরাও কখনো চিন্তা করে দেখছো এর মধ্যে এই সূত্রটা আছে,
যে আমরা শুরু করছি সবসময়ের জন্য ইউ প্লাস ভি ভাগ 2 ইন্টু টি, এখান থেকে আমরা কিভাবে ট্র্যাপিজিয়াম নিয়ে আসলাম, সেই ট্র্যাপিজিয়ামের থেকে কিভাবে এই সূত্রটাকে তৈরি করে নিয়ে আসলাম। মজার বিষয় না? অবশ্যই মজার বিষয়। এবার আরেকটু মজা আছে, আরেকটু। কোনটা? এইবার আমি এখান থেকে ডি থেকে শুরু করে এই পর্যন্ত অংশটা, মনে করো এখানে ডি কিউ একটা অংশ নিলাম। এবার দেখো এই যে ট্র্যাপিজিয়াম কোনটা ছিল, এই যে ডি এফ পি এম, এই ট্র্যাপিজিয়াম এখন দুইটা ভাগে ভাগ করছি না? করছি তো? কয়টা ভাগে ভাগ করছি? দুইটা। তাহলে এখানে ডি এফ তারপরে কি পি এম, এই ক্ষেত্রফলটা দুইটা ভাগে বিভক্ত। কি কি? একটা দেখা যায় আয়তক্ষেত্র, আরেকটা দেখা যায় ত্রিভুজ। তাহলে আমরা এখান থেকে বলবো, একটা বলবো ডি এম আর কি ডি এম কিউপি, কিউপি প্লাস আরেকটা হলো ত্রিভুজ ক্ষেত্র, এটা হলো কি ছিল? আয়তক্ষেত্র, আর হলো ত্রিভুজ। কোনটা? ডি এফ কিউ, এটা হলো ডি এফ কিউ। তাহলে এখন দেখো এটা হলো আয়তক্ষেত্র আর এটা হলো ত্রিভুজ ক্ষেত্র। এখন বলো তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা কি? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হলো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে এখানে আবার বলি, দৈর্ঘ্য কোনটা? দৈর্ঘ্য হচ্ছে, মনে করো এবার এটা দৈর্ঘ্য নেব, আগে তো এটা নিয়েছিলাম, এবার ডি থেকে এম পর্যন্ত মনে করে দৈর্ঘ্য নিব, ডি থেকে এম ইন্টু প্রস্থ কোনটা? প্রস্থ এটা এম থেকে পি পর্যন্ত নিই, এটা হলো এম থেকে পি প্লাস, এবার এটা ত্রিভুজ, এই ত্রিভুজের ক্ষেত্রফল কি? ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ভূমি কোনটা? ডি থেকে কিউ, এ হলো ডি কিউ ইন্টু উচ্চতা কত? উচ্চতা হলো এফ কিউ, এফ থেকে কিউ। এবার দেখো আমরা এখানে মান বসানোর চেষ্টা করতেছি। মান বসানোর চেষ্টার সময় আমরা কি করব? দেখো ডি থেকে এম পর্যন্ত এই অংশটা আদিবেগ ইউ, লিখলাম ইউ ইন্টু এম থেকে পি, এই যে এম থেকে পি এই অংশটা কোন দিকে যাচ্ছে? সময়ের দিকে, তাহলে এই অংশটা টি প্লাস 1/2 ইন্টু এই যে ডি থেকে কিউ, ডি থেকে কিউ এই অংশটা কার সমান্তরাল? টি এর সমান্তরাল, এই যে টি এর সমান্তরাল ইন্টু, এবার বলো তো এফ থেকে কিউ এই অংশটা কি? এফ থেকে কিউ। এখন এখানে দুইটা জিনিস আছে, এফ থেকে পি পর্যন্ত এই অংশটা হলো ভি, আর এই কিউ থেকে পি পর্যন্ত অংশটা হলো ইউ। তাহলে এখানে আছে ভি মাইনাস ইউ। তাহলে এখন এই ভি মাইনাস ইউ সমান সমান আমরা কি সেটা যদি জানি, তাহলে এবার আমরা ত্বরণ সমান সমান কি জানি? এ সমান ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি, তাই না? তাহলে এইবার যদি আমি বলি এই ভি মাইনাস ইউ ভাগ টি ইকুয়াল টু এ, তাহলে এখান থেকে ভি মাইনাস ইউ সমান সমান কি হবে? এ টি। তাহলে এই অংশটা মানে এফ কিউ, এফ কিউ মানে হলো কি? এটি। এইবার কাহিনী দেখো কি হলো, এখানে ইউটি প্লাস হাফ এ টি গুণ করে কি হয়? টি স্কোয়ার। এটা কার সমান? এস এর সমান। তাহলে আমরা এখান থেকে যেটা দেখলাম, এই যে একটা ট্র্যাপিজিয়াম, এই ট্র্যাপিজিয়ামের মধ্যে আসলে কি আছে? আছে হলো এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। তাহলে আমরা এই অংশটার সাপেক্ষে যদি আমরা ডি থেকে এফ পর্যন্ত রেখার সাপেক্ষে বের করি, তাহলে 100% আমাদের কি হবে? এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এখান থেকে আমরা অঙ্কটা করতে পারবো। এবার পরবর্তী অংশটা যদি জানি, পরবর্তী অংশটা দেখো আবার ত্রিভুজ। তাহলে এখানে আর ত্রিভুজ আমাদের আঁকার দরকার নাই। আমি এতক্ষণ পর্যন্ত যে অংশটিকে বোঝানোর চেষ্টা করছি নিশ্চয় তোমরা বুঝে গেছো। এখন আমার উদ্দেশ্য হলো যে লেখচিত্রটা কি সেটা আমরা বের করব। এবার লেখচিত্র অঙ্কন করার সময় আমরা কি করব? দেখো আমাদের সময়ের মান কত? সময়ের মান 0, সেখান থেকে কত যাব? একদম 400 মিটার পর্যন্ত। তো 400 মিটার পর্যন্ত যদি যাই, তাহলে আমরা এখানে কয়টা ভাগে ভাগ করতেছি? এই অংশটা খুবই গুরুত্বপূর্ণ, সময় এবং দূরত্বের জন্য লেখচিত্র। এটা হলো টি, এটা হলো সেকেন্ড। আমরা এখানে কয়টা সময় নিয়েছি? 0 থেকে শুরু করে 40 সেকেন্ড পর্যন্ত। তাহলে আমরা এখানে লিখব 5, 10, 15, 20, 25, 30, 35, এই হলো 40। আর এখানে নিব কত? এখানে যেহেতু 0 থেকে শুরু করে 400 পর্যন্ত আছে, আমরা 50 করে ভাগ করে নিই। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তাহলে এখানে হলো 50, তারপরে কত? 100, 150, তারপর হলো 200, 250, 300, 350, আর হলো 400। তো এর মাঝে তাহলে এখান থেকে হলো টি সেকেন্ড। তাহলে এখানে 5, 10, 15, 20, 25, 30,
35, 40। এবার দেখো এই জায়গাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ভালো করে খেয়াল করবা কিন্তু। 50, 100, 150, 200, 250, 300, 350, 400। এবার একটা জিনিস বলো আমাকে যে আমরা কোন অংশটাকে একসাথে নেব। আমরা যেহেতু জানি ও থেকে বি পর্যন্ত এই অংশটা একই ত্বরণে চলে, সেহেতু এই অংশটাকে আমরা আগে নিব। তাহলে এই অংশটার জন্য আমার দূরত্ব কত দেখো তো, 10 সেকেন্ডের দূরত্ব কত ছিল? 10 সেকেন্ডের দূরত্ব হলো 50। এই যে 10 সেকেন্ডের দূরত্ব যে 50 বা 50 মিটার, এই সময়টা ত্বরণে গেছে না? ত্বরণে গেছে। তাহলে সময়ের সাপেক্ষে ত্বরণ কোন সূত্র এখনই আমরা নির্ণয় করছি, s = ut প্লাস হাফ at স্কোয়ার। তাহলে দেখো s = u এর মান 0 * t প্লাস কি হাফ at স্কোয়ার। এখানে দেখো এই যে ও থেকে বি পর্যন্ত এই অংশটা কি সুষম ত্বরণে গিয়েছে, যেহেতু সুষম ত্বরণে গিয়েছে তাহলে s সমান এই অংশটা ধ্রুবক। তাহলে এখান থেকে আমরা কি লিখব? এখান থেকে লিখব ধ্রুবক * t স্কোয়ার। তাহলে আমাদের কি হবে? s সমানুপাতিক t স্কোয়ার। তাহলে আমাদের গ্রাফটা হবে দূরত্ব সময়ের সাথে কিভাবে সম্পর্কযুক্ত। তাহলে এখানে দূরত্ব সময়ের সাথে বর্গের সাথে সম্পর্কযুক্ত, সমানুপাতিক কিন্তু নয়। দূরত্ব সময়ের বর্গের সমানুপাতিক। যেহেতু দূরত্ব সময়ের বর্গের সমানুপাতিক, যার কারণে আমাদের এইখানে যে কাজটা করতে হবে, দেখো আমাদের এখানে 50 সেকেন্ড, 5 সেকেন্ড, তাহলে 50 আমাদের এখান থেকে এই পর্যন্ত আসবে। আমি যদি এখান থেকে সরাসরি এই পর্যন্ত দিয়ে দেই তাহলে কিন্তু ভুল, কখনো এই কাজটা করবা না, কারণ এই অংশটা হলো কখনো হবে না। কি হবে? অবশ্যই এখান থেকে এই অংশটা যদি আমি হিসাব করি, এখান থেকে একটা কার্ভ তৈরি হবে, এইরকম বক্ররেখা তৈরি হবে, অর্থাৎ সুষম ত্বরণে চলতেছে। এই যেহেতু বললাম এস সময়ের বর্গের সমানুপাতিক। ওকে, এবার আসো পরবর্তী অংশ, বি থেকে ডি পর্যন্ত অংশটা আঁকবো। তাহলে বি থেকে ডি পর্যন্ত অংশটা দেখো, সময় বাড়ছে, বেগ কি হয়েছে? একই আছে। তাহলে সময় বাড়ার সাথে সাথে বেগ যদি একই থাকে তাহলে সেটা কি হয়? অবশ্যই সমবেগে চলে। তাহলে আমরা যদি এরকম একটা রেখা আগেই থেকে দেখাই যে 1 2 3 4 5, এখানে 1 2 3 4 5, তাহলে আমরা কি করি? এরকম দেখা যায় যে আমরা এইভাবে যদি রেখা আঁকি তাহলে কি হয়? তখন এইভাবে আমাদের মূল বিন্দুগামী সরল রেখা হয়। তার মানে এই বিন্দু এটা এই অনুসারে চলে। তাহলে এইটা দেখো মূল বিন্দুগামী সরল রেখা। কখন? সময় বাড়তেছে, বেগের মান একই আছে। যদি আমি এখানে দেখাই 1 2 3 4 5, এটা হলো কি সেকেন্ড, আর এখানে দূরত্ব 1 2 3 4, এখানে 5। এখন বলো 1/1 কত হবে? 1। এখানে 2/2 কত হবে? 1। 3/3 কত হয়? 1। 4/4 কত হবে? 1। তার মানে কি হলো? সবসময়ের জন্য দেখো সময় বাড়তেছে, দূরত্ব বাড়তেছে। তো সময় বাড়ার সাথে সাথে দূরত্ব বাড়তেছে, কিন্তু বেগের মান কি হয়েছে? একই আছে, যার কারণে এখানে মূল বিন্দুগামী সরলরেখা। তাহলে এই বরাবর হলো টি, এই বরাবর হলো দূরত্ব। তাহলে দূরত্ব সময় লেখচিত্রে যদি সমবেগ বোঝায় তাহলে অবশ্যই সেটা একটা সরলরেখা হবে। তাহলে এখানে দেখো যে আমরা এখানে দেখতেছি 10 সেকেন্ড থেকে 20 সেকেন্ড পর্যন্ত কি হচ্ছে? সময় বাড়ার সাথে সাথে দূরত্বের মান কি আছে? সময় বাড়ার সাথে সাথে দূরত্ব বাড়তেছে, কিন্তু বেগের মান একই আছে। তাহলে এই অংশটা অবশ্যই কি হবে? এই অংশটা অবশ্যই সমবেগে চলবে। তাহলে আমরা কোন সময়টা দেখব? যে আমরা মোটামুটি যেটা দেখব এখান থেকে শুরু করে এই পর্যন্ত কত? 150 মিটার পর্যন্ত। তাহলে 150 মিটার মানে কি? এই বিন্দুটা যদি দেখি এই বিন্দু পর্যন্ত, অর্থাৎ 20 সেকেন্ডে 150। তাহলে 20 সেকেন্ডে 150, এই অংশটুকু একদম ডাইরেক্ট সরলরেখা। তাহলে দেখো এখান থেকে এই পর্যন্ত কি, তার মানে ও থেকে বি পর্যন্ত এই পয়েন্ট নির্দেশ করে। এবার বি থেকে ডি পর্যন্ত কি? সরলরেখা। তাহলে বি থেকে ডি পর্যন্ত এই অংশটা সরলরেখা। এটা হলো ত্বরণ, এটা হলো সরলরেখা। আবার এখানে আসো, কাহিনী কোথায়? ডি থেকে এফ বিন্দু পর্যন্ত। তো ডি থেকে এফ বিন্দু পর্যন্ত এই রেখাটা কি? এখানে কি আবার ত্বরণ আছে না? তাহলে আবার যেহেতু ত্বরণ আছে, তাহলে আমাদের কি হয়েছে? 20 সেকেন্ড থেকে শুরু করে একদম 30 সেকেন্ড পর্যন্ত 300, অর্থাৎ এই যে 300 মিটার পর্যন্ত আমাদের কি হবে? 300 মিটার পর্যন্ত যেটা যাবে কত সেকেন্ডে? 30 সেকেন্ডে। 30 সেকেন্ডে 300 লেভেল কোথায়? এখান থেকে শুরু করে যদি আমি যাই এই পর্যন্ত অংশ, এই যে দেখো 30-এর সাথে শুরু করে এই পর্যন্ত, 30-এর সাথে 300, এই অংশটা আমরা কি সরাসরি লিখবো? না। কেন না? এই অংশটাতেও কি আছে? এই অংশটাতে অবশ্যই ত্বরণ আছে।
তো এই অংশটা যদি ত্বরণ থাকে তাহলে ও থেকে বি পর্যন্ত এই অংশটা কি, ও থেকে বি পর্যন্ত এই অংশটা ত্বরণ, তাহলে ডি থেকে এফ পর্যন্ত এই অংশটাও ত্বরণ আছে এবং এই ত্বরণটাও সুষম ত্বরণ, তাহলে অবশ্যই এখানেও কি হবে, এখান থেকেও এরকম একটা গ্রাফ অঙ্কন হবে। তাহলে দেখো প্রথম অংশটা হলো ত্বরণ, পরের অংশটা হলো একদম সরল রেখা সমবেগ, ডি থেকে শুরু করে এই পর্যন্ত অংশটা এফ। এইবার তো ঘটনা আরেকটা ঘটে গেল, কি সেটা, এইবার তো স্যার এফ থেকে জি পর্যন্ত, এটা কি এফ থেকে জি পর্যন্ত এই অংশটা তো মন্দন, মন্দন মানে কি, তাহলে রেখাটা কি আবার নিচের দিকে আসবে, এবার নিচের দিকে আসলে তো আর এক বিপদ, কিরকম বিপদ, তো নিচের দিকে যদি আসে তাহলে তো দূরত্বের মান কমে যাবে, কিন্তু আমার দূরত্বের মান তো বাড়তেছে, তাহলে এইবার কি হবে, এই জায়গাতেই তো খেলা, এই জায়গাটাই হলো সমস্যা। কি সমস্যা, সেটা হলো যে এখান থেকে ঋণাত্মক ত্বরণ আছে, কি ত্বরণ আছে, ঋণাত্মক ত্বরণ। তো ঋণাত্মক ত্বরণ মানে আছে কি, ঋণাত্মক ত্বরণ থাকলে কি হয়েছে, আমাদের কি দূরত্ব বাড়ে নাই, দূরত্ব বাড়ছে তো, যেমন একটা ফ্যান সুইচ বন্ধ করে দিলা, কি হলো, সঙ্গে সঙ্গে থাকবে, অবশ্যই না, কিছুক্ষণ ঘোরার পর তারপরে থামবে, সেই সময় কিছু দূর যাবে, তো সেই সময় কত দূর যাবে, এইবার দেখো এখান থেকে এই পর্যন্ত, তাহলে 400 লেভেল কোথায়, এখানে 40 কোথায়, এখানে এই জায়গাটা, তাহলে এখান থেকে শুরু করে এই পর্যন্ত যে অংশটা, এখান থেকে এই পর্যন্ত, এটা কিভাবে হবে, এইবার একটু ড্যান্স মারবে উপরের দিক দিয়ে, এই যে খেলা, ডি থেকে কোন পর্যন্ত, এফ থেকে এই পর্যন্ত, এইবার খেলাটা আবার উল্টা দিকে, এইবার দেখো এখান থেকে শুরু করে এই পর্যন্ত আসছে, ছক্কা কি লেফট সাইডে মারলেও হয়, রাইট সাইডে মারলেও হয়, আবার মাথার উপর দিয়েও যায়, তোমাদের মাথার উপর দিয়ে যাওয়া হবে না, একদম মাথার মধ্যে নিয়ে আসতে হবে, কোনটা, এই যে 4 ধরনের হিসাব আছে এখানে, কি আছে বলো তো, একদম 4 ধরনের হিসাব, একদম ও থেকে বি বিন্দু পর্যন্ত সুষম ত্বরণ, বি থেকে ডি পর্যন্ত কি সমবেগ, তারপরে ডি থেকে এফ পর্যন্ত কি, ডি থেকে এফ বিন্দু পর্যন্ত আবার সুষম ত্বরণ, পরে দেখো এফ থেকে এইচ পর্যন্ত এই অংশটা কি, এফ থেকে এইচ পর্যন্ত আবার কি হয়েছে, ড্যান্স দিয়ে নিচে নেমে গেছে, তার মানে কি, লই যে ছক্কা খেলা কি হয়, ছক্কা মারলো, মারার পর কি হয় দেখালো কার অনুসারে চলে পড়ে, আমরা কি করি, একদম উপরে হাত তুলে দেখাই কি ছক্কা, আমাদের এখানে ছক্কা, এটা বল কুড়াও তোমরা, এখন আমি আগেই বলেছি বল কুড়াবে অন্যরা, নাম্বার নিব আমরা। এইবার এইটা যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে আমরা বলতে পারো, আমি আবার বলবো, আশা করি বলার দরকার হবে না, কারণ বিষয়টা যতটুকু বিশ্লেষণ করে বলার দরকার আমি বলেছি। এইবার আমরা পরবর্তী অংশটা চলে যাই, পরবর্তী অংশটা কি হবে সেটা যদি দেখি, পরবর্তী অংশটা কার উপর ভিত্তি করে, ভালো করে খেয়াল করো তো, পরবর্তী অংশটা দেখো ভরবেগ। এখন ভরবেগ নিতে গেলে এতক্ষণ পর্যন্ত আমরা কি নির্ণয় করছি, এতক্ষণ পর্যন্ত আমরা তো শুধুমাত্র কি নির্ণয় করছি, শুধুমাত্র বেগ নির্ণয় করছি, দূরত্ব নির্ণয় করছি, ত্বরণ নির্ণয় করছি, এখন ভরবেগ, তাহলে ভরবেগ নির্ণয় করার জন্য অবশ্যই একটা ভর লাগবে না, ধরে নিলাম এই বস্তুটা যে ভর নিয়ে কাজ করতেছে তার পরিমাণ হলো 2 কেজি, তার মানে 2 কেজি ভরের একটা বস্তু নিয়ে আমরা এখানে খেলা শুরু করলাম, কত, 2 কেজি ভরের বস্তু। তাহলে এখন ভরবেগ কাকে বলে বলো তো, ভরবেগ মানে আমরা কি, ভরবেগ পি সমান সমান কি জানি, এম ইন্টু ভি, তাহলে ভরের মান কত 2, বেগের মান কত ভি। এবার দেখো ভর যদি 2 হয়, এবার যদি আমরা প্রথমে দেখি এখানের মান তো বেগের মান 0, তাহলে প্রথমেই 0। এবার দেখো পরের অংশটা যদি দেখি, তাহলে এখানে কত 5, এখানে কত 2, তাহলে 5 5 গুণ 10, তাহলে 5 দুগুণে 10, একক হলো কেজি মিটার পার সেকেন্ড, কারণ এই অংশটা কি ছিল কেজি, এই অংশটা কি ছিল মিটার পার সেকেন্ড, তাহলে ভরবেগের একক কি, ভরবেগের একক, ভরবেগের একক হলো কেজি মিটার পার সেকেন্ড। এই যে দেখো, তাহলে আমরা এখানে পেয়ে গেলাম 10, তার মানে যখনই আমরা বেগের সাথে ভর গুণ করে দিব, ভরের সাথে বেগ গুণ করে দেওয়া মানে কি হয়ে গেল ভরবেগ। এবার দেখো এই যে 10 10 হলো কি বেগ, ভর কত 2, তাহলে এখানে হলো 20, এখানে কত 10 2, 10 দুগুণে 20, আবার দেখো বেগ কত 10, ভর কত 2, 10 দুগুণে 20, বেগ কত 15, ভর কত 2, 15 দুগুণে 30, তারপরে বেগ কত 20, তার সাথে 2, 20 দুগুণে 40, তারপরে 10 গুণ 2, 10 দুগুণে 20, এবার আসো বেগ কত 0, তার সাথে হলো 0। তাহলে আমরা কি হলো দেখো ভরবেগ পেয়ে গেলাম, কত পাইলাম, যে এখানে দেখা গেল বেগ মানে 10, 5 দুগুণে 10, 10 10 দুগুণে 20, এখানেও 10, তার সাথে 2, 10 দুগুণে 20,
20, 15-এর সাথে 2, 15 দুগুণে 30, 20-এর সাথে 40, 10-এর সাথে 20, 10 দুগুণে 20, 0-র সাথে 2 গুণ করলে 0। এইবার এই লেখচিত্রটা কি হবে? এই লেখচিত্র যদি বলি তাহলে সময় সবসময়ের জন্য কি থাকবে? এক্স অক্ষের দিকে। এইবার দেখো আবার একইভাবে আমি যদি হিসাব করি তাহলে এখানে 0, এটা কোন অক্ষের দিকে যায়? এক্স অক্ষের দিকে। তাহলে এক্স অক্ষের দিকে যদি যায় তাহলে এখানে কি হবে দেখো, সময় 5, 10, 15, 20, 25, 30, 35, 40। তো এখানে 5, 10, 15, 20, 25, 30, 35, 40, কি এটা? টি সেকেন্ড। এবার এখানে কি হিসাব করতেছি? অবশ্যই ভরবেগ। ভরবেগ কোন অক্ষের দিকে নিব? ওই যে বলছি ওয়াই অক্ষের দিকে। তাহলে ওয়াই অক্ষের দিকে যদি যায় তাহলে আমাদের এখানে সর্বনিম্ন কত? 0। সর্বোচ্চ কত? 40। তাহলে আমরা এখান থেকে যদি বলি এখানে হলো 10, 20, 30 আর কত? 40। তাহলে এখানে 10, 20, 30 হলো 40। তাহলে এখানে হচ্ছে ভরবেগ কেজি মিটার পার সেকেন্ড। এবার যদি আমরা দেখি, এবার মানগুলি যদি মেলানোর চেষ্টা করি তাহলে খেয়াল করে দেখো, এই যে ও থেকে বি বিন্দু পর্যন্ত এই অংশটা যদি আমি বলি, প্রথমে 10, তারপরে কত? 20। তাহলে এখন দেখো 10, 20, তাহলে এখান থেকে যদি এই পর্যন্ত রেখাটা নিই তাহলে তো হয় কি না? তাহলে দেখো এখানে 5-এর জন্য 10, এই যে দেখো 5-এর জন্য 10 হয়ে যায়। এবার 10-এর জন্য কত? 10-এর জন্য 20, এই যে 10-এর জন্য 20, এই যে 10 সেকেন্ড। ভরবেগ কত? 20 মিটার পার সেকেন্ড। এবার এই পর্যন্ত আসো। এবার দেখো এই যে দেখো 10, 15, 20 এই তিনটা অংশেই ভরবেগের মান কত? এখানেও 20, এখানেও 20, এখানেও 20, তিন জায়গাতে 20 না? তাহলে আমাদের তিনটা লেভেল, এই যে এখানেও, এইখানে, এখানে, তাহলে প্রত্যেকটা জায়গাতেই হলো ভরবেগ 20 করে হয়ে গেল। তাহলে আমরা এখান থেকে দেখালো কি হলো, এখান থেকে পাইলাম। তাহলে মানে এখানে যদি আমরা বলি এ, এই অংশটা হলো বি, ও এ বি সি, এই অংশটা ডি। দেখো আমরা এইটার মতো করে হচ্ছে কিনা। যেহেতু সময়ের সাপেক্ষে বেগের যেরকম লেখচিত্র হবে, সময়ের সাথে ভরবেগের লেখচিত্র কিন্তু একদম সেম আমরা যেটা এখান থেকে পাচ্ছি। জাস্ট ভরবেগটা, ভরটা গুণ হয়ে যাবে এর সাথে, আর কিছু না। এবার পরের অংশটা যদি দেখি তাহলে এবার কি হবে দেখো, এখান থেকে অংশটা 20, 30, 40, তাহলে 20, 30, 40। তাহলে এবার দেখো এই অংশটা হলো 20, তারপরে এই অংশটা হলো 30, তারপরে এই অংশটা কত? 40। তাহলে এখান থেকে এই পর্যন্ত রেখাটা আমরা আঁকবো। এবার দেখো ডি মানে এই বিন্দু, তারপরে কি ই, এই এটা, তারপরে কত? এফ। এইবার দেখো এখান থেকে আবার নিচের দিকে চলে আসছে, এই যে 40-এর সাথে এখানে কত? 20। তাহলে আমরা এখান থেকে কি হবে, এখান থেকে শুরু করে এই পর্যন্ত চলে আসব। তাহলে দেখো এর মধ্যে আবার এফ, এখানে জি, এখানে এইচ আছে। তাহলে দেখো এখানে সময়ের সাথে বেগের যে লেখচিত্র, অর্থাৎ ভি ভার্সেস টি এর জন্য যে লেখচিত্র, এখানে টি এর সাথে পি একই ধরনের লেখচিত্র। যদি আমরা এখান থেকে এই লেখচিত্র, এটা সেম একই, কিন্তু আমরা এই যে ভর যুক্ত করে দিয়েছি না, এখানে দেখো ভর কত যুক্ত করছি? 2। তাহলে 5-এর সাথে 2 গুণ, 5 গুণ 2 কত? 5 দুগুণে 10, এই যে 10। এখানে কত ছিল? 10, সাথে কত গুণ করছি? ভর আমরা 2 নিয়েছি না? তাহলে এই 10-এর সাথে 2 গুণ করবো, তো 10-এর সাথে 2 গুণ করলে কত হবে? 20। তারপরে কত? এখানে নিয়েছি 15, 15 দুগুণে 30, এখানে নিয়েছি 20, 20 দুগুণে 40। ক্লিয়ার? আমি আশা করি এই বিষয়টা তোমরা বুঝতে পারছো। তাহলে সময় থেকে ভরবেগ পর্যন্ত আমরা সেমভাবেই গেলাম। এইবার পরের অংশটা দেখো, পরের অংশটা কি আছে? পরের অংশটা হলো বল। এখন বলো তো বল কার সাথে সম্পর্কযুক্ত? বল অবশ্যই কার সাথে সম্পর্কযুক্ত? বল অবশ্যই তোমাদের ত্বরণের সাথে সম্পর্কযুক্ত। কারণ বল সমান সমান আমরা কি জানি? বল সমান সমান আমরা যেটা জানি সেটা হলো ভর ইন্টু ত্বরণ। তাহলে আমরা এখান থেকে যেটা লক্ষ্য করতেছি, আশা করি তো ঠিক আছে, আমরা এবার কোন অংশটা আসতেছিলাম? বলের সাথে ত্বরণের অংশটা আসতেছিলাম। তাহলে বলের সাথে ত্বরণ এর সম্পর্ক কি? ভর, আমরা ভর কয় কেজি নিয়েছি? ভর হলো 2 কেজি নিয়েছি। এবার ভর যদি আমরা 2 কেজি নিই তাহলে ভরের সাথে যদি ত্বরণ গুণ করে দিই তাহলেই তো বল হয়ে যায়। কারণ আমরা সূত্র কি জানি? সূত্র জানি F = ma। এবার দেখো F সমান m কত নিয়েছি বলো তো? m = নিয়েছি হলো 2 কেজি ইন্টু, প্রথমে
কোনো ত্বরণ নাই, শূন্য, তার মানে এখানে বলের পরিমাণ হলো শূন্য। এবার দেখো পরের অংশটা যদি যায়, এখানে কত 1, তাহলে এখানে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে F ইকুয়াল টু 2 ইন্টু 1, তাহলে 2 ইন্টু 1 অবশ্য 2, এই যে 2। এখন দেখো এইখানে যে কেজি লিখলাম আর এখানে যে মিটার পার সেকেন্ড স্কোয়ার লিখলাম, তাহলে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার মানে কি নিউটন না? বলের একক কি? বলের একক নিউটন। এই যে এখানে বলের একক নিউটন লিখে রাখছি, তাহলে আমাদের এখানে কত আসলো? এখানে হলো 2। তার মানে ত্বরণের সাথে যদি এই ভর গুণ করে দেই, তাহলে 1 ইন্টু 2 মানে 2। এবার দেখো এই যে এখানে 1 এর সাথে আবার 2 গুণ করব, তাহলে 1 এর সাথে 2 গুণ করলে কত হবে? এখানেও 2। এবার ত্বরণ কত? 0, ভর কত? 2, 0 ইন্টু 0। এবার দেখো 0, ভর কত? 2, আবার একবার 0। পরবর্তী কি হবে? এখানে কত আছে? 1, তার সাথে 2, তারপরে কি হবে? এবার যদি আমরা এখানে আসি 1 ইন্টু 2, আবার 2, তারপরে কি? 2 এর সাথে এইবার -2, 2 এর সাথে -2 গুণ করলে কি হবে? -4, আবার 2 এর সাথে এখানেও -4। তাহলে আমাদের বলের মানটা কি হলো দেখো, প্রথমে হলো 0 ছিল, তারপরে 2 নিউটন বল প্রয়োগ করা হয়েছে, তারপরে আর কোনো বল প্রয়োগ করা হয় নাই। যেহেতু বল প্রয়োগ করা হয় নাই, তার এই কারণে এই অংশটাতে কি সমবেগে চলছে। আবার এখানে আসে আবার 2 নিউটন বল প্রয়োগ করছি, বল প্রয়োগ করার ফলে কি হলো? ডি থেকে এফ বিন্দু পর্যন্ত গিয়েছে। তো যেহেতু ডি থেকে এফ বিন্দু পর্যন্ত গেল, যার কারণে এই অংশটা বেগের মান আরও বাড়ছে। এইবার এফ বিন্দুতে আসার পর কি হয়েছে? আর বল প্রয়োগ করি নাই, কিন্তু প্রয়োগ করেছি কিভাবে? উল্টা দিক থেকে। কারণ এটা বলের মান মাইনাস চলে আসছে। বলো তো বলের মান মাইনাস কখন হয়? অবশ্যই বাধা দানকারী বলের সময়। যখন আমরা কোনো বস্তুকে গতিশীল অবস্থা থেকে থামানোর চেষ্টা করি, তখন বাইরে থেকে কিছু বল প্রয়োগ করতে হয়। এই বাইরে থেকে বল প্রয়োগ করার জন্য বস্তুটা থামানো হয়। কারণ আমরা ওই যে বল যখন কিক করি, কখন আস্তে আস্তে কি বেগের মান বাড়ে। এইবার ফিল্ডার ক্যাচ ধরে ফেললো, কি হয়ে গেল? তার মানে এই বাধা দিয়ে ধরে ফেললো, ধরে ফেললে কি হবে? থেমে যাবে। এই যে দেখো এখান থেকে এই পর্যন্ত আসে কি হয়েছে? থেমে গেছে। তাহলে এই কাজটা আমাদের এখানে হয়েছে, কতটুকু বল প্রয়োগ করার ফলে এটা থেমে যায়। কিংবা আমরা যদি ফুটবল খেলার হিসাব করি, একজন কিক করলো, আর একজন কি হয়েছে? বলটা ধরে ফেলছে, তার মানে কি হয়েছে? থেমে গেছে। তার মানে অবশেষে বাধা দানকারী, মানে ওই বলের উপর আবার বাধা দানকারী বল প্রয়োগ করছে, তার ফলে বস্তুটা কি হয়েছে? থেমে গেছে। এইবার যদি আমরা এই অংশটাকে লেখচিত্রের সাপেক্ষে নিয়ে আসি, তো এই অংশটাকে যদি লেখচিত্রের সাপেক্ষে আমরা নিয়ে আসি, তাহলে কি হবে সেটা যদি দেখি, তাহলে আমরা জাস্ট কি কথাটা বলবো, সেটা হলো বলের সাথে সময়ের সম্পর্কটা কি। বলের সাথে সময়ের সম্পর্ক নির্ণয় করতে গেলে আমরা সময়ের সাপেক্ষে একটা ত্বরণের লেখচিত্র অঙ্কন করছিলাম না? তাহলে সময়ের সাপেক্ষে ত্বরণ যখন নির্ণয় করছি, তার সাথে একটা কি হয়েছে? বল আসছে, মানে কি? ওই ত্বরণের সাথেই তো ভর আমরা গুণ করছি। তো ত্বরণের সাথে যদি ভর গুণ করে দেই, তাহলে কি বল আসছে? তাহলে আমরা যদি একইভাবে ওই কথাটা চিন্তা করে অঙ্কন করি, কোন কথাটা চিন্তা করে? সময় ত্বরণের সাথে লেখচিত্র যেই রকম হয়েছিল, সময়ের সাপেক্ষে বলের ওই রকমই হবে। ঠিক আছে? তাহলে এইবার আসো, আবার আমরা এখান থেকে হিসাব করব। 5, তারপর 10, 15, 20, 25, 30, 35, তারপর হলো 40। এটা হলো টি, আর এখানে হলো সেকেন্ড। তাহলে এই বরাবর হচ্ছে। আবার আমরা সময় নিলাম। এবার দেখো বলের পরিমাণ সর্বনিম্ন কত? 2, এখানে কত? 2, তারপরে কত? -4। তার মানে ধনাত্মক, আবার আছে ঋণাত্মক। তাহলে আমরা যদি এখানে এটা হলো ওয়াই অক্ষ বরাবর ধনাত্মক, নিচে ওয়াই অক্ষের দিকে হলো মাইনাস, এই বরাবর হলো এক্স অক্ষ। আমরা যদি এখানে লিখি, তাহলে 2, এখানে হলো 4, উপরের দিকে যাবে, এখানে -2, -4। তাহলে এই বরাবর যদি যায়, তাহলে এখানে হলো এফ নিউটন, আবার নিচের দিকে যখন আসবে সেটা হলো এফ, এটা হলো নিউটন। এখন দেখো আমরা ত্বরণের ওই জায়গাটা তোমরা যদি খাতায় লিখে থাকো, তাহলে ওই জায়গাটা একটু খেয়াল করো তো, যে আমরা ও থেকে এ এই বি পর্যন্ত অংশটা ত্বরণ কত লিখেছিলাম? ত্বরণ +1 লিখছিলাম না? তাহলে +1 যেটা লিখছিলাম সেটা হলো যে এইখানে সেটা বল হিসাবে আসতেছে। কত আসতেছে? এই অংশটা হলো 2, কারণ ভর আমি 2 কেজি নিয়েছি। যদি আমি ভরের পরিমাণ 3 নিতাম, 4 নিতাম, তাহলে সেই অনুসারে আরও বাড়তো। তাহলে এইবার দেখো আমাদের এই অংশটা যদি আসি, তাহলে এইখান থেকে আবার এই পর্যন্ত আসবে,
এই যে দেখো আবার এখানে কিন্তু আমার একটু গ্যাপ রাখতে হবে। কেন গ্যাপ রাখতে হবে? ওই যে বলেছি যে আমাদের সময়ের পরিমাণ যখন শূন্য তখন বলের পরিমাণ কিন্তু শূন্য, যার কারণে আমাদের এখানে এই অংশটা লেখা যাবে না। যদি এখান থেকে এই অংশটুকু সংযুক্ত করে দিই তাহলে বোঝা যাবে শূন্য সময়ের জন্য ত্বরণ ছিল কত? 2, কিন্তু 2 ছিল না, কারণ এখানে ছিল হচ্ছে শূন্য। এবার তাহলে কোন পর্যন্ত যাব? ও থেকে বি পর্যন্ত। তাহলে ও থেকে বি পর্যন্ত এই অংশটা হলো 2 নিউটন। আবার এখান থেকে শুরু করে এই পর্যন্ত যখন আসব, এখান থেকে তাহলে দেখো বি থেকে ডি বিন্দু পর্যন্ত, তাহলে বি থেকে ডি বিন্দু পর্যন্ত মানে কি 10 সেকেন্ড থেকে 20 সেকেন্ড পর্যন্ত। এই যে 10 সেকেন্ড থেকে 20 সেকেন্ড পর্যন্ত, এই পর্যন্ত কোনো বল প্রয়োগ করা হয় নাই। তার মানে এই বিন্দুটা যেটা নির্দেশ করব সেটা হলো বি থেকে শুরু করে কোন পর্যন্ত? বি থেকে ডি পর্যন্ত। এটা হলো কত নিউটন? 0 নিউটন। এখানে দেখো এই এক্স অক্ষ বরাবর সময় বাড়তেছে, কিন্তু ওয়াই অক্ষ বরাবর ত্বরণের কোনো মান বাড়ে নাই। তার মানে কত আছে এখানে? এখান থেকে এই পর্যন্ত হলো 0 নিউটন। এবার দেখো পরবর্তী অংশ যদি যায় কোথায় থেকে? 20 থেকে শুরু করে 30 পর্যন্ত। এবার বলো 20 থেকে 30 পর্যন্ত কত গিয়েছে? আবার 2 করে এখান থেকে এই অংশটা আবার আমরা বাড়বো। এখান থেকে শুরু করে এই পর্যন্ত যদি যাই তাহলে এখানে কি হবে দেখো? ডি। তাহলে এই বিন্দু পর্যন্ত যদি আমরা দেখি তাহলে কি হবে? ডি। আর কোথায় গেল? এফ বিন্দু পর্যন্ত। এই পর্যন্ত গেল হলো এফ। তাহলে এখানেও হলো 2 নিউটন, এখানে হলো 0 নিউটন, আমরা বুঝতেই পারতেছি। এইবার নিচের দিকে চলে আসে দেখো, এখান থেকে এই পর্যন্ত কত নিউটন? এখান থেকে এই পর্যন্ত -4 নিউটন। তাহলে আমরা যদি এখান থেকে নিচের দিকে নিয়ে আসি তাহলে এই লেভেলটা নিচের দিকে নিয়ে চলে আসবো। কোন পর্যন্ত আসবে? এই যে দেখো -4 লেভেল নিয়ে আসবো। তাহলে এখান থেকে শুরু করে এই পর্যন্ত যদি নিয়ে আসি তাহলে এখান থেকে এই পর্যন্ত অংশটা হলো এফ, আর এখান থেকে হলো জি। এই অংশটা হলো -4 নিউটন। তাহলে আমরা দেখো এইটার সাপেক্ষে যদি আমরা মিলাই তাহলে কি হবে দেখো, ও থেকে বি বিন্দু পর্যন্ত এই অংশটার ত্বরণ ছিল কত? 2। বি থেকে ডি বিন্দু পর্যন্ত কোনো বল প্রয়োগ করা হয় নাই, ত্বরণের মান 0। এই যে দেখো বি থেকে ডি পর্যন্ত এই অংশটা ত্বরণের মান কত? এই অংশটার পর ত্বরণের মান হলো 0। আবার ডি থেকে এফ বিন্দু পর্যন্ত এই অংশটা কত? ডি থেকে এফ। ডি থেকে এফ বিন্দু পর্যন্ত এই অংশটা হচ্ছে ত্বরণের মান কত? ত্বরণের মান হলো 2 নিউটন। আর এফ থেকে শুরু করে জি পর্যন্ত, তাহলে এফ থেকে জি পর্যন্ত এই অংশটা কি? বাধা দানকারী বল। ওই যে বলছি বাধা, কতটুকু বাধা দিচ্ছে? এখানে -4 নিউটনের বলে বাধা প্রয়োগ করতেছে। তাহলে এফ থেকে জি পর্যন্ত এই অংশটা হলো -4। এই দেখো এই অংশটা হলো -4 চলে আসছে। তাহলে আমরা বলেছিলাম ওই যে ত্বরণের সাথে যেরকম লেখচিত্র, এখানেও ঠিক একইভাবে লেখচিত্র তৈরি হবে। এবার নিশ্চিত এটা আমরা বুঝতে পেরেছি, আর কোনো কারো সন্দেহের বিষয় নাই। তাহলে দেখো প্রত্যেকটার সাথে কিন্তু সময় সম্পর্কযুক্ত। যেমন সময়ের সাথে বেগ দেওয়া আছে, সময়ের সাথে ত্বরণ যেরকম লেখচিত্র হয়েছিল, এবার সময়ের সাপেক্ষে বলের লেখচিত্র সেম। সময়ের সাথে বেগের যেরকম লেখচিত্র হলো, সময়ের সাথে ভরবেগের লেখচিত্র কি সেম হয়েছে না? সেম হয়েছে। এইবার দেখো পরবর্তী অংশ যদি আমরা দেখি সেটা হলো বলের ঘাত। বলের ঘাত কি জানি আমরা? বলের ঘাত কোনো বস্তুর উপর বল প্রয়োগ করা হলো, কত সময় ধরে বল প্রয়োগ করা হয়েছে, এই বল এবং সময়ের গুণফলটাই হচ্ছে বলের ঘাত। তো যদি আমরা এখান থেকে দেখি যে নিউটনের দ্বিতীয় সূত্র এফ ইকুয়াল টু কি জানি আমরা? এফ ইকুয়াল টু এম এ। তাহলে এফ ইকুয়াল টু এম এ যদি জানি তাহলে এখানে দেখো যে এফ সমান সমান এম। এ মানে কি? এ মানে হলো ত্বরণ। ত্বরণ মানে কি? বেগের পরিবর্তনের হার। তার মানে এখানে লিখবো ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। এইবার এখান থেকে যদি বলি এফ সমান এম ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। এইবার দেখো এখান থেকে এফ টি গুণ এ চলে আসলো এম ভি মাইনাস ইউ। এবার দেখো এফ ইন্টু টি। এফ মানে কি? বল। টি মানে কি? সময়। এই বল এবং সময় অর্থাৎ অথবা সময়ের যে পরিবর্তন, বল এবং সময়ের পরিবর্তন যেটা, সেটাই হলো বলের ঘাত। তাহলে আমরা এখানে বলবো জে সমান সমান এফ টি ইকুয়াল টু এম ইন্টু ভি মাইনাস ইউ। অর্থাৎ বলের ঘাত বস্তুর ভরবেগের পরিবর্তনের সমান, এটা আমরা কিন্তু জানি। অনেক সময় বল এবং সময় দিয়ে গুণ করে বলে বলের ঘাত নির্ণয় করো, অথবা বলে যে আদি বেগ দেওয়া আছে, শেষ বেগ দেওয়া আছে, আদি বেগ এবং শেষ বেগের সাপেক্ষে বলে দিল যে বলের ঘাত নির্ণয় করো। তাহলে এখানে বলের ঘাত কার সমান? বলের ঘাত হলো ভরবেগের পরিবর্তনের সমান। তাহলে আমরা এই অংশটা যদি নির্ণয় করি তাহলে দেখো বল এবং সময়ের
গুণফল, কিন্তু সময়ের গুণফল মানে কি সময়ের পরিবর্তন বোঝানো হবে। এইবার আসো, প্রথমে হলো শূন্য, পরিমাণ শূন্য। এবার দেখো এখানে কত 2, বল কত 2, সময়ের পরিবর্তন বলছে, এখানে 5 থেকে 0 বাদ দেব, তাহলে 5 থেকে 0 বাদ দিলে কত হবে 5, তার সাথে 2, 5 দুগুণে 10, সময়ের পরিবর্তন বলছে কিন্তু এখান থেকে এই পর্যন্ত। এবার দেখো এখানে বল কত 2, এবার 10 থেকে শুরু করে 5 বাদ দেব, তাহলে 10 থেকে 5 বাদ দিলে কত হবে 5, তাহলে সেই 5-এর সাথে 2 গুণ করলে এখানেও 10। এবার দেখো এটার শূন্য, এখানে বাদ দিয়ে আর যাই করি না কেন শূন্যর সাথে গুণ করলে তো শূন্যই হয়। এবার দেখো 20-এর থেকে 15 বাদ দিলে কত হয় 5, কিন্তু এখানে শূন্য, তাহলে এখানে হলো শূন্য। এবার কি হবে 25 থেকে 20 বাদ দিব, তাহলে 25 থেকে 20 বাদ দিলে কত হবে 5, 5-এর সাথে 2 গুণ কত হবে 10। আবার কি হবে 2, এখানে 30 থেকে 20 বাদ দিব কত হবে 5, সেই 5-এর সাথে 2 গুণ করলে 5 দুগুণে 10। আবার কি হবে 35-এর থেকে 5 বাদ কত 5, তার সাথে -4, তাহলে -20, এখানেও -20। তাহলে দেখো বাধা দানকারী বল, এই যে একটা ক্রিকেট বলকে আঘাত করা হলো, কোনো একটা ওয়ালে লাগে আবার বিপরীত দিকে ফেরত আসতেছে, এই জায়গাটা হলো এটা, যাবে আবার চলে আসবে। যদি যাওয়ার বেগকে আমরা ধনাত্মক হিসেবে ধরি, আবার ফেরত আসার বেগকে কি বলা হবে, ফেরত আসার বেগকে বলা হবে বিপরীত ধর্ম বিশিষ্ট। তাহলে আমরা এখানে দেখব 0, 10, 10, 0, 10, তারপর এই অনুসারে চলতেছে। তাহলে দেখো এইবার সময়ের সাপেক্ষে যদি বলের ঘাত আমরা হিসাব করতে চাই, তাহলে কি হবে, সময়ের সাপেক্ষে বলের ঘাত যদি নির্ণয় করতে চাই, তাহলে এই লেখচিত্রটাও কিন্তু বলের সাথে সম্পর্কযুক্ত। কার সাথে, বলের সাথে। কার সাথে, সময়। তাহলে বলের সাথে সময় যদি হিসাব করি, এখানেও কাহিনীটা কিন্তু ঠিক ওই রকমই ঘটবে। কিরকম, ত্বরণের সাথে সময়ে যেরকম লেখচিত্র হয়েছিল সেই রকম, সময়ের সাথে বলের যেরকম লেখচিত্র হয়েছিল সেটা, আবার সময়ের সাথে বলের ঘাতের লেখচিত্র সেম কাহিনী হবে। তাহলে এখানে কত 5, 10, কত 15, 20, 25, 30, 35 আর হলো 40, এটা হলো টি সেকেন্ড। এবার ওয়াই অক্ষের দিকে আমরা আসবো। ওয়াই অক্ষের দিকে কি আসবো, ওয়াই অক্ষের দিকে আমরা হলো বলের ঘাত। বলের ঘাত কত, এবার দেখো সর্বনিম্ন বলের ঘাত কত এখানে বলো তো, সর্বনিম্ন বলের ঘাত হলো 0, তারপরে 10, 10, আবার 10, 10, তারপরে কত -20 আর হলো -20। তাহলে আমরা যদি এখানে দেখি, তাহলে এখানে হলো প্রথমেই 0, তাহলে আগের মতো আমরা নির্ণয় করব যে এখানে এই বরাবর নিব হলো 10, তারপরে কত 20 উপরের দিকে, তাহলে এখানে কি হবে, এখানে বলের ঘাত, বলের ঘাত যে, নিচেও কি হবে বলের ঘাত, তাহলে এখানে হলো -10 আবার হলো -20। এই অনুসারে যদি আমরা আসি, তাহলে এখন আগের মতো এই যে বলের ঘাত এখানে 0 হয়ে গেছে, তাহলে এখানে হলো 0। এবার আমরা এখান থেকে শুরু করব আগের মতো এই জায়গাটা, তাহলে এখানে ও থেকে শুরু করে বি, এই যে দেখো ও থেকে বি এই অংশটা চলে আসলো। বলের ঘাত কত 10, এই যে দেখো 10 সেকেন্ড থেকে বলের ঘাত কত, 10 সেকেন্ড পর্যন্ত বলের ঘাত হলো 10। এবার আবার এখান থেকে এই পর্যন্ত 0-তে চলে আসবো, কত 10 সেকেন্ড থেকে 20 সেকেন্ড পর্যন্ত এই অংশটা কত, এই অংশটা হলো 0, এই যে বলের ঘাত 0, দেখো 10 সেকেন্ডের পর থেকে 20 সেকেন্ড পর্যন্ত এই অংশটা হলো 0, তাহলে এখান থেকে এই পর্যন্ত হলো 0, তাহলে এখান থেকে হলো বি, এই পর্যন্ত অংশটা হলো ডি। এবার তারপরে কি হবে, এই পর্যন্ত আবার কোন জায়গায় চলে যাবে, ডি বিন্দু, এখানে হলো ডি বিন্দু। এবার ডি থেকে শুরু করে এফ বিন্দু পর্যন্ত, এই যে ডি থেকে এফ বিন্দু পর্যন্ত এই অংশটা কত, আবার বলের ঘাত, এর মান কত, এর মান হলো আবার 10। তাহলে এখান থেকে শুরু করে এই পর্যন্ত অংশটা যদি যায়, তাহলে আবার কি হবে, আবার 10, ডি থেকে শুরু করে এটা কোন পর্যন্ত, ডি থেকে শুরু করে আবার এফ বিন্দু পর্যন্ত। এই পর্যন্ত আসার পর এবার দেখো ওই যে বাধা দানকারী বল ধাক্কা লাগে আবার ফেরত আসবে, তাই ধাক্কা লাগে যদি আবার ফেরত আসে, তাহলে সেই অংশটাকে আমরা কি বলবো, মাইনাস। এবার মাইনাস অংশটা কোন দিকে চলে আসবে, মাইনাস অংশটা নিচের দিকে চলে আসবে, এই যে -20 আমরা এখান থেকে রাখছি, এখান থেকে শুরু করে এই পর্যন্ত অংশ দেব। তাহলে এখান থেকে কি হবে এফ, আর এখান থেকে এই অংশটা হলো জি। তাহলে এখান থেকে এই পর্যন্ত যদি আমরা দেই, তাহলে এফ যে অংশটা হয়ে যায়। তাহলে এখান থেকে ও থেকে বি এই অংশটা হলো বলের ঘাত, এর মান হলো 10 কি নিউটন সেকেন্ড। তারপরে এখান থেকে এই পর্যন্ত কি 0, আবার ডি থেকে পর্যন্ত এই অংশটাও কত 10। আবার কি হলো
এফ থেকে এইচ এই পর্যন্ত অংশটাও কি এখান থেকে এই পর্যন্ত হলো -20 নিউটন সেকেন্ড। তাহলে দেখো আমরা কি ধরনের হিসাব পেলাম, আমরা এখান থেকে যে হিসাবটা পেলাম সেটা হচ্ছে যে সময়ের সাপেক্ষে বেগ যেরকম লেখচিত্র, সময়ের সাপেক্ষে ভরবেগ সেম, সময়ের সাথে ত্বরণ যেরকম, সময়ের সাথে বল যেরকম, সময়ের সাথে বলের ঘাতের যে লেখচিত্র একই রকম, শুধু মানের একটু পরিবর্তন হবে। মানগুলা কি সময় দেখো সেম, শুধু এই মানগুলা ধরা হয়েছে কীরকম ভরের উপর নির্ভর করে। আমি এখানে ভর 2 ধরছি, যার কারণে এরকম মান আসছে। তোমরা যদি 3 ধরতা তাহলে এক ধরনের মান আসছো। তো সেই মানগুলা তোমরা নিজেরা ইচ্ছা করে পরিবর্তনশীল হিসাবে করতে পারবা, এটা নিয়ে সমস্যা নাই। তবে লেখচিত্রের ধরনটা কিন্তু ঠিক এরকমই হবে। এবং আরেকটা বিষয় তোমাদের কাছে স্পষ্ট করি, সেটা হচ্ছে যে এই লেখচিত্র আঁকানোর জন্য যে একদম সুনির্দিষ্ট করে গ্রাফ পেপারে আঁকতে হবে বিষয়টা কিন্তু এরকম না। যেমন আমি এখানে আঁকছি, একটা সাদা পেজে আঁকছি, তোমরাও যদি সাদা পেজে আঁকো তাহলে কিন্তু কোনো সমস্যা নাই। কেন সমস্যা নাই? বরং এটার একটা সুবিধার বিষয় আছে। কি সুবিধার বিষয় বলি, সেটা হচ্ছে যে গ্রাফ পেপার নিলা, এখন তুমি যে গ্রাফ পেপারে মনে করো বাসায় প্র্যাকটিস করে গেছো, সেই অংশটা পরীক্ষার সময় তোমার স্যারেরা দেয় নাই, তাহলে সেক্ষেত্রে কিভাবে ধরবে, এটা একটা জটিলতায় তুমি পড়বা। আর আরেকটা বিষয় হলো যে এই গ্রাফ পেপারটা কিন্তু খাতার সাথে তোমাকে স্ট্যাপলার করতে হবে। কোনো কারণবশত এই পেপারটা যদি বা গ্রাফ পেপারটা যদি কোনো কারণে মিস ইউজ হয়ে যায়, কোনো কারণে ছিঁড়ে গেল বা কোনো অংশে কোনোভাবে খাতা নাড়াচাড়া করতে ওখান থেকে চলে গেল, তাহলে কিন্তু তোমার ওই অংশটা একটা ল্যাকিংস থেকে গেল, ওই অংশটা তুমি আর নাম্বার পাচ্ছ না। সেহেতু আমার যেটা ব্যাখ্যা সেটা হলো কি, যে তোমরা পারতপক্ষে যদি এরকম সাদা পেজেই সবসময়ের জন্য লেখচিত্রটা আঁকার চেষ্টা করো প্রথম থেকেই, তাহলে পরীক্ষায় খাতাও তুমি এটাই পাবা। তাহলে সেই ক্ষেত্রে তোমরা সেটাই আঁকবা, এরকমই আমি করতেছি। তো এই মুহূর্তে হালকা একটু ফাহাদ স্যার কথা না বললেই নয়, তোমাদের সাথে দীর্ঘক্ষণ আমি কথা বলছি, তোমাদের প্রিয় ফাহাদ স্যার আর একটু কথাবার্তা বলবে তোমাদের সাথে। আর ছোট্ট 2টা অংশ আছে, আমরা শেষ করে দেব, যদিও সময় অনেক নিয়ে ফেলেছি। ফাহাদ স্যার জানি না কি অবস্থা আছে, তো ঠিক আছে ফাহাদ স্যার এখন তোমাদের সাথে একটু কথা বলবে, পরে আমি আবার আসতেছি তোমাদের সাথে। ওকে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, আমি কিন্তু হারাই নাই, আমি আসি। এখন আমি দেখতেছিলাম, এখন আমি আগেই তোমাদের বলছি এটা একটা দীর্ঘ ক্লাস, লম্বা। আমি আগে বলে দিয়েছিলাম না, একটা লম্বা ক্লাস। এবং তোমরা যখন সবাই ছিলা, আমি এখনও তোমরা যারা আছো, তোমাদের নিশ্চিত লেখাপড়ার প্রতি ভালোবাসা আছে বলে আছো, আদারওয়াইজ তোমরা থাকতা না। ফেসবুক লাইভ ক্লাস, একটা ফ্রি লাইভ ক্লাস কে করে? ভালো কথা, স্যার যেইখানে এসে পৌঁছাইছে, এটা হচ্ছে বলের ঘাত এবং বল মানে নিউটন সেকেন্ড যেহেতু আছে, তো নিউটন সেকেন্ড মানে এই যে বল যতক্ষণ সময় ধরে ক্রিয়াশীল, ঘাত মানে কি পাওয়ার। তো তারপরে এই গ্রাফের চেহারাটা কেন এরকম হইল স্যার ব্যাখ্যা দিয়েছে। আমি 2-একটা কথা বলবো মাঝখানে, এই কারণে, কারণ যেইভাবে এসএসসি পরীক্ষায় প্রশ্ন আসবে সেই জায়গাটা থেকে আমি একটু বলে দিই। তোমরা যেহেতু বলের ঘাতে আসো, 3rd চ্যাপ্টারে একটা জিনিস মনে রাখো। মনে করো যে একটা রাস্তায় একটা বস্তু চলমান, হ্যাঁ, একটা বস্তু চলমান, একটা গাড়ি চলমান। এই গাড়ির উপরে ধরো 300 নিউটন বল প্রয়োগ করা হয়েছে, গাড়ির ভর হচ্ছে 5, আচ্ছা একটা বস্তুর ভর ধরো যে 50 কেজি। এই বলটা 10 সেকেন্ড যাবৎ ক্রিয়াশীল, 10 সেকেন্ড যাবৎ ক্রিয়াশীল। এখন 10 সেকেন্ড যাবৎ যদি ক্রিয়াশীল হয়, এই 10 সেকেন্ড যাবৎ বস্তুর উপরে বল প্রযুক্ত হওয়ার কারণে ত্বরণ থাকবে। খেয়াল করো, তোমাদের পরীক্ষায় ঘর্ষণ বল দিয়ে ম্যাথ আসবে। এখন যদি বলে যে এইখানে ঘর্ষণ বল আছে F = 2 নিউটন, তুমি এখন চিন্তা করো 300 নিউটন বল প্রয়োগের ফলে এই বস্তুর ত্বরণ কত হওয়ার কথা। আমি জানি F = ma, তাহলে A = F/m, তাহলে 300 নিউটনের 50 কেজি হিসাব করলে 6 মিটার/সেকেন্ড² হওয়ার কথা। কিন্তু আসলে কি 6 মিটার/সেকেন্ড হবে? মিটার/সেকেন্ড² হবে ত্বরণটা? হবে না। কেন হবে না? কারণ এখানে একটা এই ঘর্ষণ বল আছে,
যেই বল প্রযুক্ত বলের বিরুদ্ধে কাজ করে। এই কারণে এই বলটা আসলে প্রযুক্ত বল, কিন্তু আমাদের এই ত্বরণটা আসলে ত্বরণ না, এই ত্বরণটার মধ্যে একটু ঘাপলা আছে। কেন? কারণ এই অ্যাকচুয়ালিও 6 মিটার পার সেকেন্ড স্কোয়ার যাবে না, বিকজ এই ঘর্ষণ বলটা প্রযুক্ত বল থেকে বাদ দিয়ে আমাদের কার্যকরী বল বের করতে হবে। সো এই 300 নিউটন থেকে যখন 2 নিউটন বাদ যাবে, তখন আসলে এই জায়গাটা একটা পরিবর্তন হবে। তখন এর মান হবে F/m, অ্যাকচুয়ালি এটা হচ্ছে 228/50, এবং এই মানটা অবশ্যই 6-এর চেয়ে কম হবে। কত কম হবে? আমি যদি একটু ঠান্ডা মাথায় হিসাব করি, 228 ডিভাইডেড বাই 50 কেজি, তাহলে 4.228/50। হ্যাঁ, এত কম। 228 না তো, 298 অ্যাকচুয়ালি, সরি, 298 ডিভাইডেড বাই 50, তো এটা হচ্ছে 5.96 মিটার পার সেকেন্ড স্কোয়ার। কারণ 2 নিউটন হচ্ছে গিয়ে ঘর্ষণ বল। তো এই ত্বরণে সে চলমান। এখন প্রশ্ন হচ্ছে এই ত্বরণ কতক্ষণ ছিল? এই যে 10 সেকেন্ড। এখন যদি কেউ বলে যে 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, তখন তুমি বের করবা S = ut প্লাস হাফ এটি স্কোয়ার। এই যে আদিবেগ, এই আদিবেগটা যদি বলে দেয় যে বস্তু স্থির ছিল, তখন আদিবেগের মান 0। যদি আদিবেগ দিয়ে দেয়, যা দিবে তাই দিবে। তবে একটা জিনিস মাথায় রেখো, পরীক্ষার হলে যদি একক কিলোমিটার পার আওয়ারে দেওয়া থাকে, সে ফর এক্সাম্পল 105 কিলোমিটার পার আওয়ার বেগ দেওয়া আছে, মাস্ট এটাকে মিটার পার সেকেন্ডে নিতে হবে। এবং মিটার পার সেকেন্ডে নেওয়ার জন্য দ্রুত এই 105কে 3.6 দিয়ে ভাগ করে ফেলবা সাথে সাথে। এবং প্লিজ মাথায় রেখো, এককগুলো ইম্পর্টেন্ট। স্যার অঙ্ক করানোর সময় সবসময় এককের দিকে মনোযোগ দিতে বলেছে। তোমরা শক্তি লেখা আবার ওয়াট লেখা দিও না, বল লেখা আবার মিটার পার সেকেন্ড স্কোয়ার লেখা দিও না, ত্বরণ লিখে আবার মিটার পার সেকেন্ড লেখা দিও না। ত্বরণ লিখলে মিটার পার সেকেন্ড স্কোয়ার লিখবা, বল লিখলে নিউটন লিখবা, বলের ঘাত লিখলে নিউটন সেকেন্ড লিখবা, আর যদি শক্তি চায় সকল শক্তির একক জুল লিখবা। সেটা হোক বিভব শক্তি, সেটা হোক যান্ত্রিক শক্তি, সেটা হোক রাসায়নিক বা গতিশক্তি। ফিজিক্সে তো এই দুইটাই আছে তোমাদের সিলেবাসের মধ্যে। তো এইখানে যখন তুমি ম্যাথটা করবা, ওই 105কে ওই তোমার 3.6 দিয়ে ভাগ করলে এখানে কত আসবে? 29.167। তো এটা কি হবে? 29.17 মিটার পার সেকেন্ড। এই তখন আদিবেগ তাই হবে। কতক্ষণ ধরে চলবে? 10 সেকেন্ড। এর মান কত? 5.96। টি এর মান কত? 10 সেকেন্ড। আমি এখানে একটা দূরত্ব পাবো। এই দূরত্বটা হচ্ছে কোন দূরত্ব? যতক্ষণ বল ক্রিয়াশীল ছিল। এখন যদি বলে এরপরে আর বল ক্রিয়াশীল নাই, তখন মনে রাখতে হবে আরেকটা বল এখানে আছে, সেটা হচ্ছে ঘর্ষণ বল। এই 10 সেকেন্ডের পর এর মান কত হবে নির্ভর করবে এর উপর। 10 সেকেন্ড পর আইসা এর মান হবে F/f, এবং এই F এর মান মাস্ট -2 নিউটন। কেন? এটার ঘর্ষণ বল ছিল। তাহলে এম এর মান কত? এম এর মান হচ্ছে 50 কেজি। তাহলে এইখানে এই 2/50 মানে 1/25। তো 1/25 মানে হচ্ছে 1/25 হচ্ছে 0.04। তো 0.04 যদি হয়, এই -0.04 মিটার পার সেকেন্ড স্কোয়ার হবে ত্বরণ। যেহেতু এটা নেগেটিভ, তার মানে এটা মন্দন। আর মন্দন হইলেও তুমি এর মান মাইনাস বসাবা, তখন সূত্রে আবার S = ut মাইনাস হাফ এটি স্কোয়ার দিও না, S = ut প্লাস হাফ এটি স্কোয়ার দিবা। এর মান মাইনাস হয়ে এস এর মান যা আসবে তা। এখন কথা হচ্ছে, স্যার কিন্তু আজকে পুরাটা শুধু গ্রাফ নিয়ে কথা বলছে। তুমি একটু মনে মনে ভাবো পরীক্ষা কি প্রশ্ন আসবে। প্রথম চ্যাপ্টার থেকে একটা সৃজনশীল, গতি থেকে একটা সৃজনশীল, দেখো এরকম একটা গ্রাফ আসবে। গ্রাফ দিয়া বলবে তাৎক্ষণিক দ্রুতি কি, সমতরণ কি, সমমন্দন কি, হ্যাঁ, অসমতরণ কি, অসমমন্দন কি, ঠিক আছে। তারপরে আবার এমনও প্রশ্ন আসতে পারে, পরন্ত বস্তুর তৃতীয় সূত্র কি, পরন্ত বস্তুর প্রথম সূত্র কি, হ্যাঁ, এই প্রশ্নগুলোর জন্য রেডি থাকবা। দ্বিতীয় কোয়েশ্চেনে, অনুধাবনে যে কোনো প্রশ্ন আসতে পারে যে সমতরণে চলমান বা সমবেগে চলমান বস্তুর ত্বরণ শূন্য হয় কেন? v-u যদি শূন্য হয়, তাহলে তো এর মান শূন্যই হবে। বেগের পরিবর্তন না হলে ত্বরণ 0। পারা যাবে? যাবে। তৃতীয় অধ্যায় বল থেকে একটা প্রশ্ন আসবে। তোমরা 2020 সালের যতগুলা বোর্ড আছে, 9টা বোর্ডের সবগুলা কোয়েশ্চেন সলভ করে দেখো, একটা ফ্লেভার পাবা। এই জিনিসটাই থাকবে। ঘর্ষণ বল থাকবে,
4 নম্বর চ্যাপ্টারে কাজ ক্ষমতা শক্তি থেকে চিন্তা করে দেখো, কাজ ক্ষমতা শক্তি থেকে একটা বস্তুকে উপরে নিক্ষেপ করা হলো, উপর থেকে নিচে পড়তেছে, কখন মিলিত হবে? হ্যাঁ, এরা কি 2 বার মিলিত হবে কিনা? কোনো সম্ভাবনা নাই। একবারই হইতে পারে, আবার 2 বার হইতেও পারে যদি ভর এবং এখানে আবার এখানে অনেক কিছু আছে। বাতাসের ঘর্ষণ বলের ব্যাপার আছে। ঘর্ষণ বল তোমাদের এখানে ওই উলম্ব তো স্মরণের ক্ষেত্রে দিবে না। 4 নম্বর চ্যাপ্টার থেকে তোমরা যান্ত্রিক শক্তির অঙ্ক করবা, বিভব শক্তি, গতি শক্তি। আমি পড়াবো, আবার আগামীকালকে বায়োলজি পড়াবো, কালকে ফুল বায়োলজির লেকচার হবে, একটু রেডি থাইকো। হ্যাঁ, সো আমি মাঝখানে একটু জাস্ট এই কথাটা বললাম এই কারণে, যেহেতু স্যার বলে আছে, আমি চাইছিলাম কাজ ক্ষমতা শক্তিতে বোঝানোর জন্য কর্মদক্ষতা নিয়ে আমি আরেকটা ক্লাস রিসেন্টলি দিব। কর্মদক্ষতার সম্পূর্ণ বেসিক নিয়ে, যদিও জিনিসটা অনেক বড়। তো স্যার আমি এটা কি আজকে শেষ করবেন? আর একটু সময়ের মধ্যে স্যার একটু শেষ করবে। একটু যেহেতু ধৈর্য ধরছো, এই ক্লাসটা ইউটিউবে যাবে, সো যারা দেখার তা দেখবে, আর যারা দেখার প্রয়োজন মনে করবে না, ব্যাড লাক। ধন্যবাদ স্যার। তা আমরা কোন পর্যন্ত ছিলাম? কি হলো? আমি দিই। ওকে, ধন্যবাদ। আমরা একটু কোন অংশটা যাচ্ছিলাম সেটা দেখো। স্যার তোমাদের সাথে আরেকটু ডিসকাশন করে ফেলছে, যে অংশটা নিয়ে আমরা কথা বলতেছিলাম, ত্বরণের সাথে কিভাবে সম্পর্কযুক্ত বলের ঘাত, এই পর্যন্ত আমি ছিলাম। স্যার আসে আবার কিছু তোমাদের ব্যাখ্যা দিয়েছে, যে অংশটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এবার একটা জিনিস খেয়াল করো তো, বলের ঘাত বস্তুর ভরবেগের পরিবর্তনের সমান, এই কথা বলছিলাম না? এবার খেয়াল করে যে দেখো, যে সমান সমান এখানে কি এফ টি আর কি এম, এখানে কি ভি মাইনাস ইউ, তার মানে এম ভি মাইনাস এম ইউ, এই তো। তো বলের ঘাত বস্তুর ভরবেগের পরিবর্তনের সমান। এইবার একটা জিনিস খেয়াল করো, এখানে ভরবেগ কত? 10। এখন দেখো, এই 10 থেকে 0 বাদ দিলে 10 হয় না? হয়তো। তাহলে এখানে ভরবেগের পরিবর্তন মানে বলের ঘাত কত? 10। আবার দেখো, 20 থেকে যদি আমরা 10 বাদ দিই, তাহলে ভরবেগের পরিবর্তন কি? 20 থেকে 10 বাদ দিব। এই যে দেখো, শেষ ভরবেগ থেকে আদি ভরবেগ বাদ, তাহলে 20 থেকে 10 বাদ দিলে কত পেয়েছি? বলের ঘাত 10। আবার দেখো, এই 20 থেকে 20, তাহলে 20 হচ্ছে ভরবেগ, আবার এখানেও 20 ভরবেগ, তাহলে 20 থেকে 20 বাদ দিলে কত পাইছি? 0। আবার দেখো, এই 20 থেকে এই 20 বাদ দিব, কত পাবো? 0। এখানেও বলের ঘাত 0। 30 থেকে 20 বাদ দিব, কত হবে? 10। 40 থেকে 30 বাদ দিব, কত হবে? 10। 20 থেকে -40 কত? -20। আবার 0 থেকে 20 মাইনাস, তাহলে -20। তাহলে আমরা এই যে কথাটা বললাম, যে সমান সমান এফটি, বল ইনটু সময়, আর শেষ ভরবেগ বিয়োগ আদি ভরবেগ, তাহলে আমাদের এইখানেও কিন্তু এই সত্যতাটাই পাওয়া যায়, যে বলের ঘাত বস্তুর ভরবেগের পরিবর্তনের সমান। এবার আসো যে আমরা সময়ের সাথে গতি শক্তি কিভাবে সম্পর্কযুক্ত। যেহেতু এখানে বেগের মান 0, তার মানে এটা 0। এবার দেখো, আমরা একবারে সরাসরি যদি বলি, গতিশক্তি ইকে সমান কি? ইকে সমান হলো হাফ এম ভি স্কোয়ার। এবার দেখো, হাফ এম, আমরা সুবিধার জন্য এম ইকুয়াল টু কত নিয়েছিলাম? 2 কেজি নিয়েছিলাম না? তাহলে এখানে 2 কেজি নেওয়ার পেছনে একটু যুক্তি ছিল, যে আমি যদি এখানে 2 কেজি লিখি ইনটু বেগের মান, আমি যদি এখানে বসাই, কত বসাবো? বেগের মান 5, তাহলে এখানে দেখো 5 মিটার পার সেকেন্ড, তার উপরে স্কোয়ার। এই দেখো 2 আর 2 কেটে যায়, এই 2 কাটার জন্যই আমি কিন্তু 2 দিয়ে শুরু করছি, যাতে আমাদের হিসাবটা সুবিধা হয়। এবং 5-এর বর্গ কত? 5-এর বর্গ হলো 25। এবার এই জায়গাটা একটু মজা দেখো, এখানে হলো কেজি, বেগের বর্গ মানে কি? এম স্কোয়ার, এস এর পাওয়ার -2। বিরক্ত লাগতেছে? কোনো টেনশন নাই। দেখো, আমরা এই অংশটাকে একটু সাজাবো। কিভাবে সাজাবো দেখো, এখানে যদি বলি কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার ইনটু, এখানে একটা মিটার নিব না? দেখো, কেজি এখান থেকে একটা মিটার, এখানে একটা সেকেন্ড স্কোয়ার, তাহলে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, এই অংশটা মানে কি? এই অংশটা মানে নিউটন, আগে আমরা বলছি, ইনটু এই মিটার, নিউটন মিটার মানে কি? জুল। তাহলে আমাদের এইখানে ফাইনালি কি হলো? 25 জুল। অ্যান্ড কোশ্চেন হলো, স্যার আমরা কি এটা তাহলে করে দেখাবো? কোনো প্রয়োজন নাই, তুমি জানবা, এটা তোমার বেসিক, যে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার মানে হয় নিউটন, তার সাথে থাকে মিটার, নিউটন মিটার মানে কি হয়? নিউটন মিটার মানে জুল, গতিশক্তি মানে হলো জুল। তাহলে আমরা
এইভাবে এই অংশটা ব্যাখ্যা করে এখানে আমরা পেয়ে যাই। এবার দেখো তাহলে এখান থেকে আমরা পাইলাম 5 সেকেন্ডের জন্য হলো 25। এবার যদি আমরা পরবর্তী অংশে চলে যাই, দেখো এখানে 10 সেকেন্ডের জন্য কত, 10 সেকেন্ডের জন্য হচ্ছে 10-এর জন্য 10। তাহলে আমরা এখান থেকে যদি বলি তাহলে ইকে সমান সমান কি হবে, ইকে ইকুয়াল টু হবে হাফ ইন্টু এম ইন্টু আবার ভি স্কোয়ার। তাহলে এখানে হাফ ইন্টু আবার 2 কেজি ইন্টু, এবার দেখো 10 সেকেন্ডের অবস্থায় আছে, তো 10 সেকেন্ডের অবস্থার জন্য বেগ কত, 10 সেকেন্ডের অবস্থায় বেগ হলো 10। তাহলে আমরা এখানে কি লিখবো, 10 মিটার পার সেকেন্ড তারপর হোল স্কোয়ার। তাহলে এই 2 কেটে দিব, আবার কি হবে, 10-এর বর্গ কত, 10-এর বর্গ হলো 100 জুল। তাহলে আমরা 10 সেকেন্ডের জন্য পাবো হলো 100 জুল। এবার দেখো এখানেও দেখো বি বিন্দুতে যেমন 100 জুল পেলাম, সি বিন্দুতে বেগ কত, 10। তাহলে এখানেও 100 জুল। আবার ডি বিন্দুতে বেগের মান কত, সেই ডি বিন্দুতে বেগের মানও 100 জুল। কারণ এখানে বস্তুটা সমবেগে আছে, সমবেগে থাকলেও কি হলো, বস্তুর ভর আছে, বেগ আছে, তাহলে অবশ্যই বস্তুটার এখান থেকে এই পর্যন্ত গতিশক্তি আছে, কিন্তু গতিশক্তি কি সেম, মানে বাড়ে নাই। বি থেকে ডি বিন্দু পর্যন্ত দেখো 100 জুল 100 জুল 100 জুল, প্রত্যেকটি জায়গাতেই গতিশক্তির মান কত, গতিশক্তির মান হলো 100 জুল। এইবার আমরা পরবর্তী অংশ যদি যাই, এখান থেকে শুরু করে এই পর্যন্ত, তাহলে এখানে দেখো ই বিন্দুতে বেগের মান কত, 15। তাহলে আমরা যদি এখানে এই সূত্রের সাপেক্ষে হিসাব করি, তাহলে এখানে কত, হাফ ইন্টু 2 কেজি ইন্টু 15 মিটার পার সেকেন্ড, তার উপর কত হোল স্কোয়ার। তাহলে 2 কাটা যাবে, 15 কত, 225 জুল। তাহলে আমাদের এইখানে এই মানটা কত আসবে, 25 সেকেন্ডে আসবে হলো 225 জুল। তারপরে কত, 20 20 400 জুল। তারপরে আবার এখানে 10 10 কত, 100 জুল। আর শেষে যেহেতু বেগের মান যেহেতু 0, তাহলে এখানে 0 জুল, তার মানে এখানে কোনো গতিশক্তি নাই। সর্বশেষে বেগের মান 0, সুতরাং এখানে কোনো গতিশক্তি নাই। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে যে অংশটা পেলাম 0, 25, 100 100 100, 225, 400, 100 আর হলো 0। আমরা এখান থেকে জুলগুলো না লিখতেও পারতাম, কেন, কারণটা হলো আমরা এখানে জুল অলরেডি লিখে রাখছি। এবার এই যে কোনো বস্তুর গতিশক্তি এবং কাজ এর সাথে সম্পর্কটা কি, সেটা যদি আমরা একটু দেখি, তাহলে দেখো এ অবস্থান, এটা হলো বি অবস্থান, এই অবস্থানে এফ পরিমাণ বল প্রয়োগ করে এম ভরের বস্তু, আদি বেগ হলো ইউ। এবার বস্তুটি এ ত্বরণে চলতে থাকবে, এখানে শেষ বেগ হলো ভি। এখন বলো এ থেকে বি বিন্দু পর্যন্ত যদি সে এস দূরত্ব অতিক্রম করে, তাহলে এ থেকে বি বিন্দু পর্যন্ত এস দূরত্ব অতিক্রম করলে, তাহলে এখানে কাজ সমান সমান কি, ডব্লিউ সমান সমান আমরা কি লিখবো, এফ ইন্টু এস। তাহলে এখানে ডব্লিউ সমান সমান কি, এফ ইন্টু এফ মানে কি, এফ মানে হলো এম এ, ভর আছে ত্বরণ আছে, ইন্টু এস। তাহলে আমরা এটা একটা সমীকরণ নাম্বার দিয়ে রাখিয়ে দিই। এবার দেখো আদি বেগ আছে, ত্বরণ আছে, দূরত্ব আছে, শেষ বেগ আছে। তাহলে এই চারটার জন্য আমাদের 4 নম্বর সমীকরণটা কি, 4 নম্বর সমীকরণটা হলো ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস 2as। তাহলে আমরা যদি এখানে দেখি ইউ স্কোয়ার প্লাস 2as ইকুয়াল টু কি হবে, ভি স্কোয়ার। তাহলে 2as ইকুয়াল টু কি, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। তাহলে as সমান সমান কি হবে, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 2। তাহলে দেখো এই as এর মান আমরা এখানে বসাবো। তো ডব্লিউ সমান সমান যদি দেখি, তাহলে এম as এর মান কত হবে, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 2। তাহলে ডব্লিউ সমান এখান থেকে কি হয়, এম, তাহলে এখানে ভি স্কোয়ার বাই 2 মাইনাস কি হবে, ইউ স্কোয়ার ভাগ 2। আমরা যদি লিখি তাহলে কি হবে, হাফ এম ভি স্কোয়ার মাইনাস কি হবে, হাফ এম ইউ স্কোয়ার। তাহলে আমরা এই যে কাজ পাইলাম, এই কাজটা কি, কাজটা হলো আসলে গতিশক্তির পরিবর্তনের সমান, যেটা আমরা কাজ শক্তি উপপাদ্য হিসাবেই চিহ্নিত করি। তার মানে কোনো বস্তু যে পরিমাণ কাজ করে, সেই কাজটা হলো বস্তুর গতিশক্তির পরিবর্তনের সমান। তাহলে এখন এই অংশটা থেকে যদি আমরা দেখি, তাহলে সব জায়গাতে আমরা কি করছি, সব জায়গাতে আমরা গতিশক্তি লিখে ফেলছি না। তাহলে আমরা এই সূত্রটা কাজে লাগিয়ে যদি এখানে চিন্তা করি, তাহলে এখানে হলো 0। এবার দেখো 25 থেকে 0, তাহলে 25 থেকে 0 বাদ দিলে এখানে কত হবে, 25 জুল। এবার দেখো 100 থেকে 25 যদি বাদ দিই, তাহলে কত হবে, 75 জুল। এবার এখানে একটা বিষয় খেয়াল করো, যে 100 থেকে 25 বাদ দিলাম, তার মানে এখান থেকে অংশটা কি, যে এই 5 সেকেন্ডের জন্য কাজ হয়েছে আমার কত, 75 জুল। এবং
শূন্য থেকে শুরু করে 10 সেকেন্ড পর্যন্ত কিন্তু কাজ 100 জুলই হয়েছে। তাহলে এখান থেকে 100 জুল, কিন্তু 5 সেকেন্ড থেকে এই পর্যন্ত যে কাজ হয়েছে সেই কাজটা কত? 75 জুল, যেটা আমরা এই সূত্র থেকে পাই। কাজ সমান সমান গতিশক্তির পরিবর্তনের সমান। ঠিক আছে? আচ্ছা, এইবার দেখো পরবর্তী অংশ যদি যায় তাহলে 100 থেকে 100 বাদ দিব। এইবার দেখো কাজ শূন্য হয়ে গেল। গতিশক্তি কিন্তু আছে, কিন্তু কাজের পরিমাণ কি হলো? কাজের পরিমাণ শূন্য, কারণ এখানে যা গতিশক্তি ছিল এখানেও গতিশক্তি তাই। তাহলে যেহেতু আমরা এখানে জানি কি কৃত কাজ গতিশক্তির পরিবর্তনের সমান, তাহলে এখান থেকে এই পর্যন্ত শূন্য। আবার এই 100 থেকে 100 বাদ দিলে এখানেও কত হবে? অবশ্যই 0 জুল হবে। এবার দেখো 225 থেকে যদি আমরা 100 বাদ দিই তাহলে কত হবে? এখানে 125। 400 থেকে যদি 225 বাদ দিই তাহলে কত হবে? 175। 100 থেকে যদি 400 বাদ দিই, এইবার দেখো -300 জুল। কেন মাইনাস আসলো? কারণ আমরা এইখানে যদি খেয়াল করি, এই যে দেখো বাধাদানকারী বল, তাহলে বাধাদানকারী বলের কারণে যে কাজটা আসছে সেই কাজটাই তো ঋণাত্মক কাজ। ঋণাত্মক কাজটা আসলে কি? কোনো বস্তুকে বল প্রয়োগ করলে তো বাধা সৃষ্টি করে, বাধাদানকারী বলের জন্য যে কাজ সেই কাজটাই হলো ঋণাত্মক কাজ। একটু আগেই স্যার তোমাদের ব্যাখ্যা দিয়েছে ঘর্ষণ বলের জন্য, অর্থাৎ ঘর্ষণ বলের জন্য যে কাজটা হবে সেই কাজটাই হবে ঋণাত্মক কাজ, সেটা বিপরীত দিকে কাজ করে। এবং এখানে দেখো আগের অংশটা, এটা দেখো 0, এখানে 100, তাহলে 0 থেকে 100 এই অংশটা যদি বাদ দিই তাহলে এখানেও হলো 100 জুল। তাহলে আমরা জানি কোনো বস্তুর গতিশক্তি কখনো ঋণাত্মক হইতে পারে না। কেন ঋণাত্মক হইতে পারে না? কারণ গতিশক্তি কোনো জায়গাতে বেগের মান যদি ঋণাত্মকও আসে সমস্যা নাই, ওই ঋণাত্মকের বর্গ মানে কি? ধনাত্মক। তার মানে গতিশক্তি সবসময়ের জন্য প্লাস। এই যে দেখো সবসময়ের জন্য প্লাস, কিন্তু কাজের পরিমাণ আমাদের কি চলে আসছে? ঋণাত্মক আসছে। কারণ কাজের পরিমাণ ঋণাত্মক হইতে পারে জাস্ট বলের বিরুদ্ধে কাজ, এই কারণে। কিন্তু গতিশক্তি যেহেতু এই যে বেগের বর্গ আছে, যার কারণে এখানে কখনোই গতিশক্তির পরিমাণ ঋণাত্মক হবে না। এবার পরবর্তী অংশ যদি আমরা দেখি তাহলে সহজ বিষয় আমরা যেটা জানি যে P = হলো W/T। তাহলে এখান থেকে P = W/T। W মানে কি? কাজ। W মানে F/T। F মানে কি? MAS/T। ঠিক আছে? আমরা যেহেতু সরলরেখা বরাবর যাচ্ছি, আমরা প্রথমে অংশটা হলো 0 নিয়ে নেব। এবার দেখো প্রথম থেকে যদি এই পর্যন্ত অংশ যায় তাহলে কত ছিল? এখান থেকে 25 জুল ছিল। তাহলে এই 25 জুলের জন্য কত সময় ছিল? তাহলে আমরা যদি এই অংশটা একটু বিশ্লেষণ করি তাহলে ভর ছিল 2 কেজি ইন্টু ত্বরণ কত? 1 মিটার/সেকেন্ড² ইন্টু কতটুকু দূরত্ব গিয়েছিল? দেখো তো 12.5 মিটার। এখান থেকে এই পর্যন্ত নিয়েছি, এখান থেকে হচ্ছে 12.5 মিটার ডিভাইডেড বাই হলো 5 সেকেন্ড। তাহলে আমরা যদি এই অংশটুকুর ক্যালকুলেশন করি তাহলে কি হবে? 2 ইন্টু কত? 12.5 ভাগ 5 ইকুয়াল টু কত হবে? 5 ওয়াট। তাহলে এই অংশটা হলো 5 ওয়াট। এখন এই যে ওয়াটটা হলো কিভাবে হলো? এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন দেখি, কেজি এখানে হলো মিটার/সেকেন্ড² ইন্টু কি? ইন্টু হলো মিটার ডিভাইডেড বাই সেকেন্ড। এবার দেখো কেজি মিটার/সেকেন্ড², এই অংশটা কি ছিল? এই অংশটা ছিল নিউটন ইন্টু মিটার, নিচে কি? সেকেন্ড। এবার নিউটন মিটার মানে কি? জুল, নিচে সেকেন্ড। তাহলে জুল/সেকেন্ড কথার অর্থটা হলো ওয়াট, এই জন্য আমরা এখানে ওয়াট লিখছি। তাহলে আমরা এই অংশটা, এটা হলো তোমার বেসিক, কিভাবে আমাদের P = W/T থেকে, অর্থাৎ কাজ থেকে কিভাবে আমাদের এই বিশ্লেষণগুলো আসছে সেটা আমাদের জানার দরকার। সেই অংশগুলো আমরা দেখলাম। আমরা এই পর্যন্ত মান লিখে সরাসরি যদি 5 ওয়াট লিখে ফেলি তাহলে কিন্তু আমাদের অ্যান্সার শেষ, কিন্তু এই অংশটা তোমার খাতায় লেখার দরকার নাই, জাস্ট তুমি এখানে বুঝলেই চলবে। এবার তাহলে আমরা এখানে পাইলাম 5। এবার দেখো এখানে আমরা কাজের পরিমাণ 75 নিব এই অংশটুকুর জন্য, কিন্তু আমাদের কাজ তো 10 সেকেন্ডে অলরেডি কত হয়েছে? 100। তাহলে এবার 100-র সাথে যদি আমরা হিসাব করি তাহলে আমরা এখান থেকে কত হবে? 100 ভাগ কত? 10 ইকুয়াল টু কত হবে? এখানে হলো 10। যেহেতু এই অংশটার কোনো এখান থেকে যদিও 75, কিন্তু আবার বলতেছি কথাটা যে 5 সেকেন্ড থেকে 10 সেকেন্ড পর্যন্ত হলো 70 জুল, কিন্তু এই 10 সেকেন্ড পর্যন্ত কিন্তু কাজ 100 জুলই হয়েছে, যার কারণে 100কে আমরা এই 10 দ্বারা ভাগ করছি। কিন্তু এখানে ক্ষমতা 0, ক্ষমতা 0। কেন 0? কারণটা হলো আমাদের এখানে কোনো কাজ হয় নাই। কাজ ভাগ
শূন্য। তাহলে আমরা এখানে কাজের সাপেক্ষে সম্পর্ক যুক্ত করতেছি, যার কারণে এখানে ক্ষমতার পরিমাণ 0, আমাদের এখানে ক্ষমতার কোনো কাজ নাই। এবার দেখো এখানে যদি বলি এখানে কাজ 125, তার মানে আমাদের কত ছিল এখানে 100, এই 100-র সাথে যে 125 যোগ করি 225, এই যে দেখো 225 এখানে, তাহলে 225 ভাগ সময় কত 25, তাহলে 225 ভাগ যদি 25 নেই তাহলে আমাদের কত 9 ওয়াট। আবার এখানে কত 400 সময় লাগছিল কত 30, তাহলে এখানে 400 ভাগ 30 ইকুয়াল টু কত হবে, এখানে হলো 13.33, তারপরে এখানে হলো কত 300, তাহলে আসলে 300 ভাগ কত 300 ভাগ 35 কত হবে, সরি আমাদের এখানে কাজ ছিল কত 100, কারণ এখান থেকে আমরা বিয়োগ করে নিব, কারণ আমাদের ধনাত্মক মান যেটা সেটা লাগবে, সেটা হলো 100 ভাগ সময় হলো 35 ইকুয়াল টু কত 2.85, আর এখানে 100 ভাগ 40 ইকুয়াল টু কত হবে 2.5। তাহলে আমরা এখান থেকে ক্ষমতাগুলো কত সেই অংশগুলো আমরা এখান থেকে পেয়ে গেলাম। তো যাই হোক, এই অংশগুলো যদি আবার লেখচিত্র অঙ্কন করতে চাই তাহলে আরও জটিল বিষয়, যে অংশগুলো তোমাদের জন্য লাগবেও না। তো আমরা এখান থেকে মোটামুটি সময় থেকে বলের ঘাত পর্যন্ত এই অংশটা যেটা লেখচিত্র অঙ্কন করছি সেটাই তোমাদের জন্য যথেষ্ট বলে আমি মনে করি। তো আশা করি এই পর্যন্ত যে বিষয়গুলি তোমাদের কাছে আমি বোঝানোর চেষ্টা করছি, একটা অংশ থেকে সামগ্রিক বিষয় সবগুলি অংশ আমরা এখান থেকে একটা অংশে বিশ্লেষণ করার চেষ্টা করছি। বিষয়টা তোমরা অবশ্যই ভালো করে বুঝতে পারছো। যদি না বুঝে থাকো আবার যদি বারবার রিপ্লে দেখো তাহলে এটার সমস্যার সমাধান হয়ে যাবে। এতক্ষণ পর্যন্ত তোমরা যে আমাদের সাথে আসো এটাই হচ্ছে আমাদের জন্য গর্বের একটা বিষয়। এর থেকে আমাদের আর গর্বের বিষয় এটা হইতে পারে না। ফাহাদ স্যারও তোমাদের সাথে আছে। সর্বশেষ কথা ফাহাদ স্যার তোমাদের সাথে বলে বিদায় নেবে, আর আমি তোমাদের কাছ থেকে এই বলে আজকের ক্লাসের জন্য এখান থেকে বিদায় নিচ্ছি। পরবর্তী ক্লাসে তোমাদের এই পরীক্ষার পূর্ব পর্যন্ত যদি কোনো অংশ জটিল কিছু বলে মনে হয়ে থাকে বা আরও কিছু যদি জানার আগ্রহ থাকে তোমরা একটু কমেন্টে লিখবা। যেহেতু আমরা আরও 10-12 দিন সময় পাবো, এর মধ্যে আরও 2-1টা লাইভ ক্লাস আমরা করতে পারবো। এইভাবে আমরা সুন্দর করে গোছায়ে টোটাল বিষয়টাকে একসাথে যদি নিয়ে আসে, এই যে ভুনা খিচুড়ির মতো যদি নিয়ে আসতে পারি সেই অংশটা চলতরিত, অথবা এই যে একটা কথা আছে ব্যয়িত শক্তির পরিবর্তন, এইটা নিয়ে একটা কথা আছে। ফাহাদ ছাড়াও আমাকে বলছে, এর আগে একটা ছোট্ট কথা না বললেই নয়, 2020 সালে চট্টগ্রাম বোর্ড 2017 সালে যখন এই ব্যয়িত শক্তি নিয়ে কথাবার্তা শুরু হলো, দেখা গেল বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম সমস্যা। এখন ফাহাদ স্যার বলে, বস এটাতেও কি করবো? আমি বলছি ঠিক আছে, এই অনুসারে মারেন, সমস্যা ঠিক আছে, না ঠিক আছে, এটা ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন এই অংশটা নিয়ে সমস্যা ছিল, আমি বলছি না কাহিনী এটাই হবে। তারপরেও মনে হয় ব্যয়িত শক্তি নিয়ে দেখি আরও কিছু কথাবার্তা হয়, আমি ব্যয়িত শক্তি নিয়ে আরেকটা দিন ব্যাখ্যা দেবো। হ্যাঁ, পরের ক্লাসে আমি ব্যয়িত শক্তি এবং ঘর্ষণ বল, সেখান থেকে ঘর্ষণ গুণাঙ্ক এবং অ্যাঙ্গেল বরাবর গেলে কি হবে, এই বিষয়গুলো নিয়ে তোমাদের সাথে আমি আবার হাজির হব, যদি তোমরা চাও। যদি না চাও তাহলে তো আমার কোনো আর বিষয় নাই, ঠিক আছে। যাই, যদি তোমরা মনে করো যে আমাদের পরীক্ষার আগে বিষয়টা লাগবে বা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়, তাহলে এই মতো আমি আর একটা ক্লাস বা আরো 2টা ক্লাস নিয়ে আমি তোমাদের সাথে হাজির হব। এই বলে আজকে তোমাদের সাথে বিদায় নিচ্ছি। সকলকে ধন্যবাদ, ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হবে। এবার স্যার কথা বলবেন। আচ্ছা, আমি 2জন স্টুডেন্টের নাম বলি। ইমতিয়াজ আহমেদ সিয়াম, থ্যাংক ইউ সো ভেরি মাচ। তুমি যদি এখনো দেখে থাকো, এখন আবার লাইভে বাইরে গেছে দেখেন। আমি 953 জন দেখলাম, এখন আবার 1000 হয়েছে। ওকে, সো ইমতিয়াজ আহমেদ সিয়াম এবং হচ্ছে আদিল, থ্যাংক ইউ সো ভেরি মাচ। আমি কেন ইমতিয়াজ আহমেদ সিয়ামের কথা বললাম, ও দেখলাম কয়েকজনের উত্তরও দিছে। ইমতিয়াজ, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ কিনা? আমি খুবই হ্যাপি। আমি দেখছি তোমার কমেন্টগুলো, তুমি কয়েকজনের রিপ্লাইও দিছো এবং কয়েকজন প্রশ্ন যে করেছে সুন্দর উত্তর দিয়েছো, থ্যাংক ইউ। আদিলকে দেখলাম, আদিল মনে হয় এই প্রথমবার এত লম্বা ক্লাস করছো। সো এত লম্বা ক্লাস করাটা সামটাইমস একটু ডিফিকাল্ট, কিন্তু এই রাত 11টার সময় আমি যে তোমাদের 1000 জনকে দেখতে পাচ্ছি, আমার কাছে এটা আশ্চর্য লাগতেছে। আমি মনে করছি যে তোমরা ঘুমাই টুমাই চলে গেছো। সো আমি এই জায়গাটা একটু আসি, এখানে স্যার যা ব্যাখ্যা করেছে আমি আর ব্যাখ্যা করব না। আমি আগামীকালকে বায়োলজি পড়াবো ইনশাল্লাহ। আগামীকাল 9টা থেকে 10:30 পর্যন্ত আমি হোয়াইট বোর্ডে পড়ানোর চেষ্টা করব। যদি না পারি তাহলে স্মার্ট বোর্ডে যাব। স্মার্ট বোর্ডে আমি কেন পড়াবো,
কালকে এদিকে আমার সাবিহা ইয়াসমিন প্রথম থেকে ছিল, সো আব্দুর রহমান হাসান, মারিয়া জাহান, আমার ফাতেমা জুহি, আয়েশা আহমেদ, থ্যাংক ইউ সো ভেরি মাচ। আহিয়া আহমেদ, খুব সুন্দর নাম তো তোমার নাম আহিয়া। সো ইয়েস, আমার নাবিলা, অনেক অনেক ধন্যবাদ। তোমাদের পড়ালেখার প্রতি আকর্ষণ ভালোবাসা যে আছে, এই চাইতে মানে সুন্দর কিছু আর হইতে পারে না। আমি তাহলে আজকে যাই, আর তোমাদের সময় নষ্ট করব না। তোমরা এক কাজ করো, এখন ঘুমায় পড়ো। আগামীকালকে আমি একটা কোয়েশ্চেন দিব, কোয়েশ্চেনের উপর পরীক্ষা দিও। আর আজকে রাতে বাংলার একটা ক্লাস যাবে, বাংলা ক্লাস হচ্ছে প্রতিবেদন লেখার উপরে আব্দুল্লাহ স্যার ক্লাস নিয়েছেন, সেই ক্লাসটা যাবে। আর হচ্ছে তৌফিক তাজ স্যার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের উপরে ক্লাস দিয়েছেন, আগামীকালকে ন্যারেশনের ক্লাস যাবে। আর আগামীকালকে ইনশাল্লাহ বায়োলজি 2, 4, 5, 6 একটু রিভিশন দিয়ে রেখো। বায়োলজির ক্লাসটা খুব ভালো মতো আমি পরীক্ষা যেভাবে আসবে সেভাবে পড়াবো। আজকে তাহলে রাখছি, ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দে থাকো, শান্তিতে থাকো। তোমরা আছো মানে আমরা আছি, তোমরাই আমাদের শক্তি। আল্লাহ হাফেজ, ভালোবাসা সবার জন্য।